বোকারা সবসময় ভালো থাকে, আমি ভালো আছি। আচ্ছা, জীবনের সব সিচুয়েশনে আপনি হেসেই গেলেন, তাই না? আমি ধরো কোনো রসিকতা করলাম, তুমি হাসার আগে আমি নিজেই হাসবো। আর দুঃখের কথা বলি না বলে সকলের খুব হিংসে, ভয় বোধহয় আমার দুঃখ নেই। মানে এরকম তো লোকজন বলেও আপনাকে এসে। হ্যাঁ, পাড়ার মধ্যে পাই, দেখিয়ে দেবো মজা। এটা কাকে? ননদকে আর শাশুড়িকে। আপনাকে বাড়ি বেচতে হয়েছিল? তুই জানলে কি করে? একটা বড় সময় গেছে যখন কাজ ছিল না, আপনাকে সমস্যায় পড়তে হয়েছে, বলেছেন কখনো কাউকে? খেতে পেতাম না, পাশের বাড়ি থেকে চাল ডাল নিয়ে আসতাম। আমি যদি পাশের বাড়ি থেকে চাল ডাল নিয়েও আসি, আমি কথা বলবো না। আমি অনেক খারাপ সময় পার করেছি, কিন্তু কেন করতে যাবো? দিদি, আপনি ভালো দিকগুলো বললেন, আপনি খারাপ দিকের কথাও বলছিলেন। আমার সবসময় মাথায় ছিল যে আমি কাজ করতে এসেছি, কিন্তু বাড়িতে আমার রান্নাঘর আছে। আজকেও তুমি যদি স্টুডিওতে যাও, এত বছর অভিনয় করছে, আমার নামে কিন্তু কোনো খারাপ কথা কেউ বলতে পারবে না। বরাবরই কি এই কাস্টিং কাউচ ছিল? এই ভদ্র করে জন্মানোর এই একটা মহা মুশকিল, জানো তো। যখন তখন গালাগাল, জিভের ডগায় কিন্তু গালাগাল এসে যায়, কিন্তু বের করতে পারি না, এই একটা প্রবলেম। মেগা সিরিয়ালের ইন্ডাস্ট্রিটাও কিন্তু আস্তে আস্তে কোথাও যেন মানে ধসে যাওয়ার দিকে যাচ্ছে, শুনতে পাই আমরা। যাওয়ার দিকে যাচ্ছে না, ধসে গেছে। সঙ্গে সঙ্গীতায় আপনাদের সঙ্গে আমি সঙ্গীতা। আজকের পডকাস্টে আমাদের সঙ্গে রয়েছেন আমার প্রচণ্ড পছন্দের একজন অভিনেত্রী তনিমা সেন। তনিমাদি যে কি মজার মানুষ, আজকের এই পডকাস্ট দেখলে আপনারা আরও একবার বুঝতে পারবেন। দারুণ মজা করেছি এই পডকাস্টে আমরা। অবশ্য উঠে এসেছে অনেক ক্ষোভের কথাও, রাগের কথাও, দুঃখের কথাও। শুনে দেখতে পারেন। দিদি, সঙ্গে সঙ্গীতায় আপনাকে স্বাগত। কেমন আছেন বলুন? বোকারা সবসময় ভালো থাকে, আমি ভালো আছি। এমন ভাবে বলেন না দিদি আপনি, মানে আপনি আসার পর থেকে তো আমরা হেসেই চলেছি। সত্যি কথা, মানে সব সময় জীবনের সব সিচুয়েশনে আপনি হেসেই গেলেন, তাই না? আবার সব থেকে বড় কথা কি জানো, আমি ধরো কোনো রসিকতা করলাম, তুমি হাসার আগে আমি নিজেই হাসবো। আপনি মানুষকে বহু বছর ধরে হাসাচ্ছেন। মানে আমি তো মানে আপনার সম্বন্ধে স্টাডি করতে গিয়ে দেখলাম যে জীবনে যে সময় হয়তো আপনি একটু কষ্টেও থেকেছেন, তখনও আপনি মানুষকে হাসিয়েছেন এবং নিজে হেসেছেন। হ্যাঁ হ্যাঁ, এটা বিশাল বড় একটা গুণ। মানে এটা কি করে পসিবল, আমাকে একটু বলুন তো। তা তো আমি জানি না, এটা তো আমার ভেতরে তৈরি করা গুণ। আর আমি একটা জিনিস খেয়াল করেছি, মানে এগুলো আমাকে অভিজ্ঞতা থেকে হয়েছে। ধরো তুমি আমি ঘরে বসে গল্প করছি, সেই সময় তৃতীয় কোনো ব্যক্তি এলো তোমার চেনা, সে তুমি ভীষণ আন্তরিকভাবে তাকে ডাকলে, উমা কতদিন পরে এলি, আয় আয়। সে বসলো, বসে তার খুব দুঃখের কথা বললো, বলতে বলতে হাউ হাউ করে কাঁদলো। তুমিও তার সঙ্গে একটু চোখের জল মুছলে, বাঁহাতেই মুছলে, ডানাতে নয়। তারপরে মুছে টুছে নিয়ে তারপরে যেই মহিলা ঘর থেকে বেরিয়ে গেল, তুমি বললে আদিক্ষেতা না একা। মানে এক্ষুনি তো এর জন্য এর দুঃখে মানে বুক ফেটে যাচ্ছিল। সে হঠাৎ এরকম হলো, তখন থেকে আমি বুঝেছি যে কোথাও বাইরের কোথাও গিয়ে নিজের দুঃখের কথা বলা যাবে না, কারণ সকলের ভেতরে এই জিনিসটাই রয়েছে। আমি তো তাই ভাববো, কারণ দু তিনটে আমার এরকম অভিজ্ঞতা হয়েছে, তাই জন্য আমি কোথাও দুঃখের কথা বলি না। আর দুঃখের কথা বলি না বলে সকলের খুব হিংসে, ভয় বোধহয় আমার দুঃখ নেই। মানে এরকম তো লোকজন বলেও আপনাকে এসে। হ্যাঁ, আপনার তো কোনো দুঃখ নেই, তাই জন্যে আপনার এরকম আপনার সংসারে কোনো নেই। তার আগে হয়তো বড়োর সঙ্গে ঝগড়া করে বেরিয়েছি। বললাম না না, আমার সংসারে ফার্স্ট ক্লাস সারা। আর তাছাড়া আরেকটা ব্যাপার আছে জানেন তো, আমি তো একটা বর নিয়ে ঘর করি না। আমি মাঝে মাঝে এই বর ওই বর সেই বর নিয়ে ঘর করি, সব বরই আমার কাছে নতুন থাকে। আর এটা আরেকটা কথা শোনো, তখন আমার বিয়ের ধরো 10-12 বছর হয়ে গেছে। এবার আমরা তখন ফ্ল্যাটে থাকি সল্টলেকের। তখন সব অন্য বউয়েরা এসছে, আমার থেকে বড়, আমার থেকে ছোট, বড়ই বেশি, যাই হোক তারা সব এসে। আর যেহেতু আমার বিয়েটা একটু আগে হয়েছে, তাদের হয়তো তখন 6 বছর 7 বছর বিয়ে হয়েছে। তো সেই সময় আমার বর এলো আর কি, এসে বললো চাবিটা দাও, বললো যে আরে বাবা তোমার তো দারুণ লাগছে। বরটাও কিন্তু খচ্চর ছিল, ইচ্ছে করে এইগুলো লোকজনের সামনে বলে দিত, তোমাকে তো দারুণ লাগছে। আমি একটু হাসলাম, যে সবাই এমনি, বাবা তোমার 10 বছর বিয়ে হয়ে গেছে, তোমাকে এখনও বর এরমভাবে কথা বলে, কি করে রেখেছো এগুলো? আমি বললাম যে
না কিচ্ছু না, ধরো ধোপার হিসেব লিখছো, সংসারের হিসেব লিখছো, বরকে দেখে না চাপা দিয়ে দেবে, ভাববে প্রেমপত্র লিখছো। সেই জন্যে বরের অ্যাট্রাকশনটা বেশি থাকবে। কি লিখছো দেখি না, দেখি না, না না থাক না, তুমি বলো না কি দরকার। লিখছিলে কিন্তু ধোপার হিসেব, সেটা আটকে দিলে ওই যে বরের মাথায় ঢুকে গেল অন্য কোনো লোককে চিঠি লিখছে, ব্যাস ওইটাই তোমার প্লাস পয়েন্ট। এক্সট্রা এফর্টটা দেবে তখন। মানে ওখানে ইনস্ট্যান্ট আপনি বানিয়ে এটা বলে দিলেন না, মানে মাথায় চলেও আসে। আমার মা, হ্যাঁ, ওই একটা জিনিস সারাদিন ঘুরে বেড়ায়, বাবা কি মুশকিল ঘুরে বেড়ায়, তো কটকট করে মুখে কথাটা এসে যায়। ছোটবেলাটা এরকম ছিল কি? ছোটবেলায় আপনি কেমন ছিলেন? কি বলতো যেন একটা মানে বাঁদরের হাড় দেওয়া আছে পেছনে, এরকম একটা কিছু কথা শুনতাম আমার মানে ছোটবেলায়। লেজ নেই শুধু। হ্যাঁ, সারাক্ষণ লাফালাফি যাবে আর এরকমই কথাবার্তা। আসলে আমাদের বাড়িটা না খুব রসিকতার বাড়ি ছিল। মানে তখন বুঝতাম না, বড় হয়ে বুঝতে পারি যে অন্য বাড়ির থেকে আমার বাড়িটা একটু অন্যরকম ছিল। আমার যিনি সেজো কাকা ছিলেন, তার কাজই ছিল সারাক্ষণ ধরে এই সমস্ত করা আর কি। তারপরে বাবার কাছে খুব বকুনি খেত, আর আমাদের ভয় দেখাতো রাত্রিবেলা হলেই হয়তো ভূত সেজে ঘরে এলো। আমরা শুধু ডাকতাম বাবা, বাবার সঙ্গে সঙ্গে তাকেই বকতো, সেজো মানে কাকাকেই কিছু না বকতো, দেখেই। কিছু না দেখেই। তো আবার মামার বাড়িতে যখন যেতাম, মামার বাড়িতেও দেখতাম যে দিদিমার দাদু টাদু সবাই মিলে খুব মজার একটা পরিবেশ ছিল। তো সেখান থেকেই হয়েছি আসলে। সুস্থ একটা ছোটবেলা, তাই না? মানে হ্যাঁ, কোথাও হ্যাঁ। একটা হারিয়ে যাচ্ছে। এখন এই ছোটবেলার গল্পগুলো শুনলে মনে হয় যেন রূপকথা। এখন শুধু এখন এই ছোটবেলা গল্প মানে নিজের বলে নয়, আমি এখন ভেবে দেখি আমার যে ছোটবেলাটা ছিল সেটা কিন্তু আমার অনেক বন্ধুরই সেই ছোটবেলাটা ছিল না। আমার ছোটবেলাটা সত্যি এখন বুঝতে পারি যে অনেকটাই আলাদা ছিল। যে এই নয় যে বিশাল বড় লোকের মেয়ে ছিলাম কি কিছু, কিন্তু সবাই মিলে থাকতাম, মার খেতাম, ভীষণ মার খেতাম আমি। তো বদমাইশি করতাম, ল্যাজ কাটা নাম ছিল, সব কিছু মিলিয়ে একটা অন্য রকমের ছিল। হ্যাঁ, পয়লা হ্যাঁ। বৈশাখে মা একটা ফ্রক করে দিয়েছিল কেটে, তো পিঠটা একটু বড় ছিল। তো আমার কিরম ঘুরিয়ে ঘুরিয়ে চুল ঘুরিয়ে ঘুরিয়ে দেখে মনে হলো যে ওই চুলটা আর একটু নামলে, একটু যদি ওঠে তাহলে পিঠটা দেখা যাবে আর কি, পিঠের এটা। তো আমাদের নিচে থাকতেন বিশ্বনাথ দা বলে একজন বাবার বন্ধুর ছেলে। তো মানে বাবার বন্ধুর ছেলে মেয়ে বন্ধু, ওর মা ছিলেন না। তো আমি বিশ্বনাথকে বললাম, বিশ্বনাথ একটু চুলটা কেটে দিন না, কেটে দিন না। বিশ্বনাথ পয়লা বসে দিন কচ কচ করে কাঁচি দিয়ে চুলটা কেটে দিল, এতটা কেটে দিল যেই পিঠটা ছোট হয়ে গেল, আর চুলটা ছোট হয়ে গেল, আর পিঠটা দেখা যাচ্ছে। সে আয়নার সামনে ঘুরিয়ে ঘুরিয়ে দেখছি, হঠাৎ ঘোরোতে গিয়ে দেখলাম পেছনে মা ওই যে চুলের মুঠিটা এভাবে তুলে ধরলো, প্যান্ত ভূতের জ্যান্ত ছানার মতো কি মার মারলো। সে বিশ্বনাথ দা তখন, ও কাকিমা কাকিমা আমাকে বলুন, আমি কেটেছি আমি কেটেছি। সে সবাই মিলে মাকে থামাচ্ছে, মার নাকি খুব ইচ্ছে ছিল লম্বা চুল হবে। আরে ইচ্ছে আছে আছে পরে হবে, তখন তো কেটেনি। মারটার খেয়ে চোখ টোক মুছে আমি আবার পিঠটা ঘুরিয়ে দেখলাম, কি সুন্দর লাগছে। মানে ওই ছোটবেলা থেকে না আপনি শিখে গেছেন যে মন খারাপ হলেও তারপরে আবার কিভাবে একদম ফাস্ট আবার আগের জায়গায় বাউন্স একদম ব্যাক একদম। করা যায়। ফাটাফাটি। আপনার মা বাবা সম্বন্ধে একটু জানতে চাইবো দিদি। আমার বাবা ছিলেন ভীষণ শিক্ষিত একজন মানুষ, ইউনিভার্সিটির পরীক্ষক, কিন্তু বাবার পাটা পোলিওতে নষ্ট হয়ে গেছিল। বাবা ওই ক্রাচ নিয়ে হাঁটাচলা করতেন। তো আর মা ছিল হচ্ছে বাবার দাদু, মানে ঠাকুমার, আমার ঠাকুমার মামা যিনি, তিনি হচ্ছেন সত্যেন্দ্রনাথ দত্ত। আবার বাবার এই মায়ের বাড়ির যিনি, তিনি হচ্ছেন আমাদের নীল দর্পণের দীনবন্ধু মিত্তির। এই দুটো বাড়ি, বুঝতে পেরেছো তো, একটুখানি ঠাসা শিক্ষা, মানে আমাদের সব কিছুর মধ্যে একটা শিক্ষিত ভদ্রতা ছিল। ঠাট্টা ইয়ার্কি ভীষণভাবে চলতো, ঠাট্টা ইয়ার্কি দুটো বাড়িতেই। মানে আমি দেখেছি যে মামার বাড়ির আড্ডাতে অন্য মাসি টাসিরা এসছে, সব গল্প করতে তো বেরোচ্ছে, বলে বেরোবার সময় বলছে, হ্যাঁ রে চোখ মুখের এমন দশা হয়েছে, আড্ডা মেরে তো বেরোচ্ছি না, মনে হচ্ছে মার খেয়ে বেরোচ্ছি। এই রকম অবস্থা। তার মানে পড়াশোনার একটা পরিবেশ ছোটবেলা থেকে হ্যাঁ, বাড়িতে হ্যাঁ। ছিলই। সেটা ছিল সব সময়। মানে পড়াশোনা বলতে আহ,
ডিগ্রি তো ছিলই, বাদ দাও, কিন্তু পড়ার ব্যাপারটা ভীষণ ছিল, যেটার মধ্যে আমি 2 নম্বরটায় আছি। পড়েছি আমি খুব, কিন্তু ওই যে ছোটোবেলায় জেনে গেছি রবীন্দ্রনাথ বেশি দিন স্কুলে যাননি, সেইটাই আমি অস্ত্র করে নিয়েছিলাম যে আমি কিন্তু বেশি পড়াশোনা করবো না। কেউ কিছু বলতে এলে বললাম, রবীন্দ্রনাথকে তো কিছু বলতে পারোনি কেউ, তাহলে আমায় বলতে আসছো কেন? ওই জন্যই তাড়াতাড়ি বিয়েটা দিয়ে দিয়েছে বাড়ি হ্যাঁ, থেকে। বাড়ি থেকে মানে না, পাগল হয়ে গেছিলো একবারে আমাকে নিয়ে। আর একটা ব্যাপার ছিল, আমি কম বয়সে একটু বড় সড়ো ছিলাম আর কি, লম্বা হয়ে গেছিলাম তাড়াতাড়ি একটুখানি। আর দুটো সত্তা আমার ছিল জানো, আমি একদিকে ভীষণ ওই আদুরে আদুরে একটা ব্যাপার ছিল, আর একদিকে একটু বড় বড় ভাব, যেহেতু লম্বা হয়ে গেছি, বন্ধুরা সব বেঁটেছিল তখনও অবধি। আমার বিয়ের সময় আমি বরের এখানটায় ছিলাম, দার্জিলিং গেছি ইয়েতে, কি যেন, হানিমুনে। হানিমুনে। হ্যাঁ, তখন আমি এখানে, তারপরে দেখি মেয়েকে কোলে নিয়ে দাঁড়িয়েছি, বরের এখানে উঠে গেছি। মানে ভাগ্যিস আর বাড়িনি, বর 6 ফুট 1 ইঞ্চি ছিল, আমি যদি 2 ইঞ্চি হতাম কেলেঙ্কারি হতো। মানে বিয়ের পর বউ বাড়ছে, কত ছোট বয়সে বিয়ে, 16 বছর বয়সে বিয়ে আপনার। একদম পড়েছি 15, এই কালী পুজোই আমার জন্মদিন, কালী পুজোতে 15 পূর্ণ করেছি, আর ডিসেম্বরের 4 তারিখে বিয়ে হয়েছে। কি অবস্থা, মানে বালিকা বধূ বলা যায়। একদমই। কিন্তু বেশ ভালোই ছিলাম, মানে কোনো রকম ইয়ে হয়নি। আর বাড়ির সঙ্গে সম্পর্কটা ছিল তো, রোজ বাড়িতে বর পৌঁছে দিত একবার করে। ও তখন ইউনিয়ন কার্বাইডে কাজ করতো। দুপুরবেলার দিকে যখন ওর ডিউটি থাকতো, ও তো ডিউটি ছিল, তখন আমাকে মার কাছে নামিয়ে দিয়ে চলে যেত অফিসে। আবার রাত্রিবেলা ফেরার সময় তুলে নিয়ে আসতো, সেই তুলে নিয়ে আসাই বটে। তখন বাড়িতে যেটা পরে থাকতাম সেটা পরে ঝুঁয়োতে ঝুঁয়োতে করতে করতে আসতাম, শ্বশুরবাড়ির কাছে এসে তাড়াতাড়ি তাজা হয়ে যেতাম। যে বাবা, শ্বশুরবাড়ি ভর্তি আমার, সব এত সলিড সলিড চেহারা, শাশুড়ি, তারপরে খুড়শাশুড়ি, দিদি শাশুড়ি, সব দিদি মানে শাশুড়ি মানে, একেবারে জয়েন্ট ফ্যামিলি। না, দিদি শাশুড়ি হচ্ছে শাশুড়ির মা, হ্যাঁ। থাকতেন না, মানে এসে এসে থাকতেন আর কি। আর পাশের বাড়িটাই একই জমিতে, পাশের বাড়িটা হচ্ছে কাকিমার খুড়শাশুড়ির। তা সবাই মিলে আমাকে খুব চটকেছে, তখন পেয়েছে একলা বউ একখানা। অন্য ননদ টনদরা এখন সব তনিমার নামে একদম ভীষণ ইয়ে হয়, কিন্তু বাবা তখন আমার দিন মনে আছে, নেহাত বয়সটা কম ছিল বলে হেসে হেসে ম্যানেজ করেছি সব কিছু। মানে শ্বশুর বাড়িতে মোটামুটি সবাই একটা জায়গা তৈরি হয়ই। হ্যাঁ, একদম। একদিন আমি খুব রেগে গেছিলাম, খুব ঝগড়া করছে, আমি তো ঝগড়া করতে পারতাম না। একদিন আমি বলেছিলাম, পাড়ার মধ্যে পাই, দেখিয়ে দেবো মজা। এটা কাকে? ননদকে আর শাশুড়িকে। বলছে, ননদ বলছে, উমা, এ তো গুন্ডা বউ এসছে গো। হুমকি দিচ্ছে? হ্যাঁ, হুমকি। আমার খুব রাগ ধরে গেছিল, এই ঘরে যাচ্ছি ঝগড়া করছে, ঘরে যাচ্ছি ঝগড়া করছে, আমি দাঁড়ান একবার পাড়ার মধ্যে পাই, দেখিয়ে দেবো মজা। এটার আফটার এফেক্ট কি হলো? আমি আর জানি না, বলে ঘরের ভেতর ঢুকে গেছি। সত্যি মানে এগুলো সারা জীবন মনে থাকবে, তাই না? আর দাদা তখন আপনাকে সাপোর্ট করতেন সেই না, সময়টা? বেশি সময় তো থাকতো না তো, অফিস, তারপরে দোকান ছিল ব্যাটারির, সেসব জায়গায় চলে যেত। আর আমি তো এসব করে মস্তানি করে থাকতে হবে, টিকে থাকতে হবে তো আমাকে, আর কি নাকি, বেশি কান্নাকাটি করলেই তারপরে ওরা পেয়ে বসবে, আর ও সমস্ত হবে না। বাড়িতে এরকম পরিস্থিতি, তার মধ্যে বিয়ের পরে অভিনয়ে আসা, এটা কিভাবে সম্ভব হলো? হুম, বিয়ের পরে অভিনয় আসা মানে, আমার যেটা হয়েছিল, আমার মনে হয়েছিল যে বিয়েটাই আমাকে বাঁচাতে পারবে পড়াশোনার হাত থেকে। হুম, কারণ মোটামুটি পাঁচিলের ওপরেই ছিল আমার ঘরদোর আর কি। তো সেখানে বসে আড্ডা, সেখানে বসে সব বন্ধুরাই ছেলে বন্ধু ছিল বেশিরভাগ। তো একটা প্রাইভেট গলির মধ্যে আমাদের বাড়ি, মানে বাড়িগুলো ছিল হচ্ছে একটা বাড়ির মতো আর কি, সেরকমভাবেই। তো তখন আমি দেখলাম যে সবথেকে খারাপ জিনিস হচ্ছে পড়াশোনা করা। পড়াশোনা মানে আমি ঠোঙা ছিঁড়ে পড়বো, কিন্তু ওই যে 1 নম্বর কোশ্চেন, 2 নম্বর কোশ্চেন, এই বাঁধা ধরার মধ্যে আমি থাকতে রাজি প্রথাগত না। কিছু ভালো না, লাগে না, না? একদম ভালো লাগতো না। তারপরে যেমন ধরো, মা একদিন বললো, একটুখানি লেখাটেখা করো না, অনেক কম বয়স কিন্তু, সারাক্ষণ বসে বসে বকর বকর করছো। তখন আমি কিছুক্ষণ অনেক চিন্তা টিন্তা করে বললাম, ও মা, আমি কি লিখবো বলো তো, যা লিখি সবই তো রবীন্দ্রনাথ লিখে গেছে। মা খুন্তিটা দিয়ে মারতে তাড়া করলো, চলে গেলাম ঘর থেকে। তারপরে মা বললো যে একটু আঁকো না। আমাদের ছোটোবেলায় না তখন ওই আঁকাগুলো এসেছিলো, মডার্ন আর্ট তখন একটা এসছে,
সে সবাই মডার্ন, না কিছু কেউ মানে ছবি তুমি আঁকবে এবং তুমি দাঁড়িয়ে থাকবে ছবির কাছে, তুমি ছবি কী এঁকেছো বোঝাতে হবে। হ্যাঁ, এটা কী দিয়ে এই লাল রঙটা কেন? এই লাল রঙটা হচ্ছে আমাদের জীবন থেকে বেরোচ্ছে, সবুজটা হচ্ছে এখান থেকে এরকম বুঝিয়ে দেবে। মানে শিল্পীকে শুদ্ধ শিল্প কিনতে হবে এরকম একটা জায়গা। তো ঠিক আছে, আমাকে মা বলেছে ছবি আঁকতে। মানে ভালো জিনিস তো কোনো মাথায় ঢোকে না, বদমাইশিগুলোতে ঢোকে। আমি একটা গোল এঁকেছি, এঁকে তার মধ্যে একটা পুটকি দিয়েছি, দিয়ে নিয়ে গেছি, এ নাও। এটা কি? আল্লাহ, অশোক বনে সীতা বসে আছে। আমার আপনার কথা শুনে আমার মেয়ের কথা মনে পড়ছে। সেও এরকম সাংঘাতিক সাংঘাতিক ছবি আঁকে এবং সেটা এক্সপ্লেন করার চেষ্টা করে। হ্যাঁ, ওই রকম যে তো তোমরাই তো শিখিয়েছো যে কিছুই বুঝতে পারছি না, এই বুঝতে হবে। কত বুদ্ধি বাবাকে জানে। দিদি, অভিনয়ের কথা বলছিলাম। আপনি মানে ধরুন এই সবের মাঝখান থেকে হঠাৎ করে অভিনয়টা হ্যাঁ, আপনার জীবনে কি সেটা করে হচ্ছে চলে আমার এলো? ছোটবেলাটা কেটেছে হচ্ছে ধরো একটা বাড়িতে বিরাট একখানা ওই বেলজিয়ান গ্লাসের আয়না ছিল। তো আমি তো দিদিদের থেকে অনেকটা ছোট ছিলাম, মানে শেষকালে হঠাৎ একটা হয়ে গেছি আর কি। তো মেজদির কাছেই মোটামুটি মানুষ হতাম। হ্যাঁ, আবার মায়ের ভীষণ ন্যাওটা, সবসময় মায়ের আঁচল ধরা থাকতাম। মেজদির কাছে আসে, মেজদির আবার সুন্দর চেহারা ছিল, রংটা ময়লা, সেই সুপ্রিয়াদি টুপ্রিয়াদি টাইপের চেহারা। আমাকে ঘুম পাড়াতো, শুইয়ে দিত, খাটে শুয়ে আছি আর দেখতাম মেজদি উঠে আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কী সমস্ত সিনেমা দেখে আসতো তখন, টিভি তো নয় তখন, সিনেমা দেখে এসে কী সব অভিনয় করতে, এরকম থোকা থোকা চুল ছিল, ওই দেখতাম এরকম করে করে দেখে দেখে মেজদি যে এবার খেতে টেতে চলে যেত, এবার টাক করে লাফিয়ে আমি উঠতাম, উঠে তখন আয়নায় এবার এরকম করতাম, এই করে করে। তারপরে পাড়ার মধ্যে একটা ছিল, আমি খুব নকল করতাম সবাইকে, সবাইকে, মানে নিজের সেটা মা আপনি বাবা আজও থেকে পারেন। নিজের মা বাবা থেকে কোনো খারাপ নকল নয়, মানে কে কীরমভাবে কথা বলে সেরকম। এবার আমাদের সাদা রঙের রক ছিল, রোয়াক যাকে বলে, মার্বেল পাথরের, আর দুপাশে দুখানা এরকম উঁচু উঁচু লাল টুকটুকে সিমেন্টের ইয়ে। তো সেখানে আমাকে বসিয়ে দেওয়া হতো, বসিয়ে দিয়ে পাড়ার সবাই বলতো বলে কী কথা বলে, কী কথা বলে, সব করতাম। আর ওই করে 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 একটা না বেশ, নিজেকে আমি তখন ভাবতাম যে আমি তো বেশি এটা ভালো করতে পারি। সবাই যখন বলে একদম ঠিক হয়েছি, একদম এইটা হয়েছে, সেইখান থেকেই বোধহয় অভিনয়ের ভেতরটা জন্ম নিয়েছে আর কি। আবার রক্তের একটা ব্যাপার আছে, কারণ মায়ের মাস্তুতো দাদা হচ্ছে অয়েন্দ্র চৌধুরী। তো সেখান থেকেও একটা, জানি কোথাও না না আমার কোথাও সঙ্গে আছে। তার সেরকম কিছু ছিল না, কিন্তু যদি বলো যে বইতে বইতে কিছু একটা রক্তের ধারা এসছে তাহলে তাই হবে। তারপর কি হলো? তারপরে যেটা হলো পাড়াতে, তো আমরা নিজেরাই করতাম। আহ, রবীন্দ্রনাথের একটা ছোট গল্প থেকে কিছু ইয়ে নিয়ে, আমাদের ওই রকটাই ছিল আমাদের স্টেজ, দুদিক থেকে চাদর টাঙিয়ে দিয়ে পর্দা ফেলে দেওয়া হতো, সেখানে আমরা মানে ঝুনু ঝুনুদি টুনুদি পাড়ার বড়রা আর কি যারা, তারা আমাদের দিয়ে নাটক করাতো, এ করাতো, এই সমস্ত করতে করতে এবার আমি বড় হলাম। বড় হলাম মানে তখন বছর 12 বয়স হলো তখন। এবার এবার আমিও পরিচালনায় চলে এলাম, এসে এরকম ধারে চেয়ারটা, স্টেজের পেছন দিকে ধারে চেয়ার, আর এদিকে সবাই কথা টথা বলছে, আমি চেয়ারে বসলাম, যে বলো তোমাদের কি বলার আছে, ধপ পেছন দিকে চলে গেলাম, ওটার দিকে আমি নেই, স্টেজের পেছন দিয়ে চেয়ার পড়ে উল্টো দিকে চলে গেছি একদম। আর এই তো 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 তোর আর কোথায় ধর, প্রথমে স্টেজের তলায় পালালাম, আর তখন ওই দিক থেকে লোকটা এইদিকে আসছে, স্টেজের তলা দিয়ে একদম ভূতের ভয়ে তখন মরতাম। ভূত নিকুচি করেছে, আমার বাড়ির ছাদে গিয়ে অন্ধকারে বসে আছে আর নিচটা দেখছি, এ কোথায় গেল, কোথায় মেয়েটা, আর মেয়ে কোথায় গেল। খুব রগের মাথায় চেয়ারে বসেই উল্টো দিকে চলে গেলাম একদম দপ করে পড়ে। ব্যাস, আমার শুধু কে, আর তারপরে তো যে স্টেজটা করেছে তাকে তারা এই মারে তো সেই মারে, যে স্টেজটা বলে, আমি স্টেজ কি ও ধারে নিয়ে চলে গেছে কি করে জানবো। মানে তখন আপনি হয়তো ভাবছেন যে দোষটা আপনারই। আমি তো আর কিছুই ভাবছি না, ভূত করছে, ভূত টুত। তারপরে যখন সেন্স এসছে তখন দেখি চারিদিকে ভূত একদম, তখন যে কি করে নামবো নিচে সেটা উঠতে পারছি না। আস্তে আস্তে নেমে এসে, হ্যাঁ আমার খুব লেগেছে, তখন লাগাটাকে আমি অ্যাক্টিং করে নিলাম, কিচ্ছু লাগেনি। আর কোথায় লেগেছে, এখানে লেগেছে, ওখানে লেগেছে, নানান জায়গায় লেগে, তারপরে সবাই দেখি খিলখিল করে হাসছে, ব্যাস আমিও হেসে ফেললাম, পুরো নাটক একদম মাঠে মারা গেল। সেটা হয়ে গেল। এবার এখান থেকে প্রফেশনাল ফিল্ডে পুরোপুরি ঢুকে পড়া। প্রফেশনালটা একটুখানি ব্যাপার আছে, সেটা হচ্ছে বিয়ে হলো, 1.5 বছরের মাথায় মেয়ে হলো, তারপরে সংসার থেকে ঝাড় খেয়ে বেরিয়ে যেতে হলো। আমি আর বর গিয়ে নানান জায়গায় ডেরা বাঁধতে বাঁধতে সল্টলেকে গিয়ে
একটা ডেরা বাঁধলাম। তখন সল্টলেকে না ওই পাড়ায় পাড়ায় যে অনুষ্ঠানগুলো হয় সেরকম হতো। তো সেখানে দেখলাম যে আমাদের পাড়াতে আর ছোটোবেলা থেকে নাচতাম, কোনোদিন নাচ শিখিনি, কিন্তু নাচের একটা দিয়েছিল। তো কোনো একজন ভদ্রলোক, মানে তিনি ছোটোবেলায় আমাকে দেখেছেন, তিনি ওখানে গিয়ে থেকেছেন সল্টলেকে। তিনি বলেছেন যে আরে তনিমা কিন্তু নাচতে পারে। এই নাচতে পারে ব্যাপারটা আমাকে তখন নিয়ে এলো পাড়ার ছোটদের দিয়ে। তখন আমি ওই রবীন্দ্রনাথের ইয়ে করালাম, কাল মৃগয়া করালাম, খুব ভালো নিজের থেকেই বানিয়ে বানিয়ে করলাম, করে টোরে ওটা খুব হিট হয়ে গেল। তারপরে সবাই বললো এবার নাটক হবে। তো নাটক হবে কি না, মেঘে ডাকা তারা। তখন একজন ভদ্রলোক ছিলেন প্রভাংশু সেনগুপ্ত, তিনি পরিচালক। প্রভাংশুদা বললেন যে তনিমা করবে নিতার পাঠ। আর সকলে বললো অসম্ভব, ও সারাক্ষণ হ্যাঁ করে ঘুরে বেড়ায়, নিতার পাঠ তনিমা করতেই পারে না। প্রভাংশুদাও জেদ ধরলেন যে আমি যদি পরিচালনা করি তনিমা নিতা করবে। এমন নিতার পাঠ করলাম যে নার্স যখন ঢুকবে লাস্ট সিনে, সেই আমি বাঁচতে চাই, নার্স আর ঢুকছে না। আমি কত কেঁদে মরবো রে বাবা, বাঁচতে চাই দাদা, আমি বাঁচতে চাই। তারপরে দেখি নার্সটা থেকে এরকম ধাক্কা খেয়ে চলে এলো কাঁদতে কাঁদতে, আপনি চলুন। আমি বলি না, আমি কাঁদবো, নার্স কাঁদছে কেন আমি ভেবে পাচ্ছি না, তাহলে কি ভুল হয়ে গেল কিছু। তবে যাই হোক নার্স আমাকে বের করে নিয়ে চলে এলো। হ্যাঁ, তুমি এত দেরিতে ঢুকলে কেন? আমি পাশে বসে কাঁদছিলাম অভিনয় দেখতে দেখতে, প্রচুর ঠেলা। নার্স কাঁদছে, আমিও স্টেজে কাঁদছি, নার্স আর ঢুকছে না। কিন্তু তার মানে আপনি কত ভালো অভিনয় হ্যাঁ, করেছিলেন। তখন নাকি যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে নাটক, ওই যেতে যেতে নাটক দেখতে দাঁড়িয়ে পড়ে না, তারা তখন নাকি বলেছিল যে পাড়ার নাটক তো সবাই পাড়ার লোকেরা করেছে, খালি নিতাকে বাইরের থেকে ভাড়া করে আনা হয়েছে বলেছিল। এবার ওখানে যারা ড্রেস দিয়েছিল, মেকআপ করেছিল, তারাই কিন্তু আমাকে প্রথম নিয়ে এলো অভিনয় জগতে। এই কেন তুমি করবে না, তুমি এত ভালো পাঠ করলে। অফিস ক্লাব তখন। তো আমার বর তো খুব গম্ভীর, রাগী, দেবে না করতে। তা দোতলাতেই আরেকজন ভদ্রলোক থাকতেন চ্যাটার্জিদা বলে। চ্যাটার্জিদা বললো যে আমার বরকে বললো আমাদের অফিসে করুক, আমাদের অফিসটা একদম মানে ঘরোয়া, কোনো ব্যাপার নয়। তো স্বপনবাবু আপনিও আসবেন, সবাই মিলে সত্যি হই হুল্লোড় করে ওদের ওখানে ওই রাজদর্শন করা হলো। রাজদর্শনে তখন আমি রানী। তারপরে দেখলো যে একটার পর একটা আসছে। এবার মা আমার নামলো ফিল্ডে আর কি। আমি মাকে গিয়ে বললাম, ও মা, স্বপনদা কিছুতেই, স্বপনদা মানে ভুল করো না, উনি আমার বর। আমি বুঝতে পেরেছি, কারণ এটা নিয়ে আমাদের আগেও কথা হয়েছে। তো স্বপনদা কিছুতেই না, কি বলছেন আপনি না। মা বলছে শোনো, ওই সারাদিন জানলা দিয়ে এই বাড়ির বউ কী করছে, ও বাড়ির লোক কী করছে, ওই সমস্ত করার থেকে একটা কাজ করুক না, কি হয়েছে, অভিনয় খারাপ নাকি যারা অভিনয় করছে। যাই হোক, স্বপনদাকে বোঝানো গেল। আমার দেওর আর আমার নদী, এরা দুজনেও খুব হেল্প করলো। নদী আমার বাচ্চাটা সামলাতো, আর দেওর আমাকে এখানে ওখানে পৌঁছে দিত। রাস্তা চিনি না আমি, রাস্তা আমি গাড়ি চালিয়ে আমরা কিন্তু ভালো চালাতে হঠাৎ আমার মনে হয় যেটা, এই রাস্তাটা তো কালকে ছিল না। ব্যাস, আমি গাড়ি, এই রাস্তাটা তো ছিল না, কি করি আমি, তো কি মুশকিল, কেন ছিল না। একটা ফুচকাওয়ালা কিন্তু সেই রাস্তার পর, আরে ফুচকাওয়ালা সে তো দেশেও যেতে পারে, কিন্তু আমি ভাবছি যে এই রাস্তার মোড়ে তো ফুচকাওয়ালা বসতো, তাহলে কি করব। আজকে নেই। সে কি অবস্থা আমার, ঘোঁত করে তখন গাড়ি নিয়ে এগোচ্ছি, ক্লাচ দিচ্ছি আর পেছন থেকে গালাগাল খাচ্ছি। আমি তাদের তো বলতে পারছি না, দাদা ফুচকাওয়ালা নেই, আমার গলিটায় ঢুকবো কি করে, গলি চিনতে পারছি না। গলি চিনতে পারছি না, মোবাইলও নয় তখন। সেই রাস্তায় সাইড করেছি, করে ওই যে বুথগুলো থাকতো তখন, সেখানে থেকে বরকে ফোন করেছি, ও বাবু সে তারপরে তো সে বাবু নামের আর গল্প আছে। ও বাবু হ্যাঁ, বলছি ফুচকালাটা নেই, দেখো ওইখান দিয়ে যে গলিটা ছিল। তা কোথায় কোথায় দাঁড়িয়ে আছো? আমি বললাম এই দোকানটা আছে, ওই দোকানে আছে, ঢুকে যাও ডান দিকে। গাড়ি নিয়ে বেরোলে এবার হাত ভেঙে দেবো। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি রেখে দিই, এখানেও বকুনি খাচ্ছি, ওখানেও বকুনি খাচ্ছি, রাস্তাতেও গালাগাল খাচ্ছি, আর গাড়িটা চালিয়ে আবার ডান দিকে ঢুকে গেলাম। মানে আপনি তো দাদাকেও চিনতে পারেনি, দাদা অন্য একজনের গাড়িতে ছিলেন বলে। স্কুটারে। হ্যাঁ। আর ও যখন জানে যে আমি চিনতে পারবো না, আমাকে তো রাস্তায় দেখে এই করে ডাকার দরকার নেই, তো পরের বইয়ের মতো আমিও সঙ্গে সঙ্গে তাকিয়েছি, একদম কি ও দেবী বুঝতে পেরেছে এই রে, এবার পাড়ার মধ্যে মারটার খাওয়া হবে বোধ হয়। ও নিজেই হেঁটে রাস্তা পার হয়ে আসছে, আর আমাকে বলছে মারবো কিন্তু।
তখন মেয়ে 5 বছর হয়ে গেছে, আমি চিনতে বিয়ের পারি- 5 বছর পর আপনি রাস্তায় হাজবেন্ডকে চিনতে আমার পারছেন মেয়ে না। মেয়ে 5 বছর হয়ে গেছে। হ্যাঁ, ওটাই বললাম, মেয়ের 5 বছর হ্যাঁ, হয়ে গেছে কিন্তু আপনি রাস্তায় নিজের হাজবেন্ডকে দেখে চিনতে পারছেন না, কেননা উনি অন্য কারো বাইকে অন্য। বসে। আবার এই ঘটনাও আছে, বর একটা লালের ওপর কালো চেক চেক জামা পরে আমরা সেদিন বাসে উঠেছি, সল্টলেক থেকে যাচ্ছি কিংবা সল্টলেক থেকে সল্টলেকে আসছি। তো আমি ঠিক বাসে টাসে না আমি ঠিক মানে ইয়ে করতে পারি না, ছোটোবেলা থেকেই আমার একটু অসুবিধা হয়। তো আমি দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে আমার পেছনে বর আছে, আমি বরের গায়ে হেলান দিয়ে দাঁড়িয়ে আছি, যে আমি জানি যে ঠিক পড়বো টরবো না, বরের গায়ে হেলান দিয়ে দাঁড়িয়ে আছি, ঠিক আছে। এবার হঠাৎ নামবার সময় দেখছি দরজার কাছ থেকে আমার বর বলছে এসো, আমি তাকিয়ে দেখি অন্য একটা লোকের বুকে হেলান দিয়ে দাঁড়িয়ে আছি, তারও খুব ভালো লাগছে, সে আমাকে নিয়ে দাঁড়িয়ে আছে। দাদার রিয়াকশন কি ছিল? ও জানে মাথা খারাপ আছে, ও কিছু বোঝে না। আমার মাথা খারাপ না ওর মাথা খারাপ আমি জানি না। আমি এসে দরজার কাছ থেকে লোকটা চলে গেল, ঘুরে আমি এখন হেলান দিয়ে আছি, দরজার কাছ থেকে বলছে এগিয়ে এসো। মানে আপনার সামনে বসে না কিছু কোনোভাবে হাসি কন্ট্রোল করা সম্ভব নয়, পসিবল নয়। আমরা আবারও একটু ফিরে যাই দিদি, আপনার অভিনয় জীবনের যাত্রা কিভাবে শুরু হলো সেটা জানছিলাম। প্রফেশনাল থিয়েটারে কিভাবে এলেন? খুব তাড়াতাড়ি এসে গেছি, মানে ওই যে ভদ্রলোকের আমাকে দিয়ে দু একটা অফিস ক্লাব কে ঢুকলাম। আমি কিন্তু অফিস ক্লাবটা 1 বছর ধরে ভীষণ ভালোভাবে করেছি, কারণ অফিস ক্লাব থেকে আমি অনেক শিখেছি একদম। আমি দেখতাম যে তখন অফিস ক্লাবে যারা নাটক করে অফিসের লোকেরা, তারা তো বছরে একবার করে, তারা পাকাপোক্ত নয়, এক একজন ভালো অভিনেতা ছিল, কিন্তু এই যে মেয়েরা বাইরে থেকে আসে, তারা না ওই সব নাটক এক একজন 10 বার 12 বার করে করেছে, আর আমি তো নতুন, আমি গিয়ে বসতাম এরকমভাবে, তখন তারা আসতো পাত্তা দিত না আমাকে, মানে খুব হিংসে ছিল। তখন তো এই মা সেই মা ছিল না, তখন রোগা টোকা ছিলাম, দেখতে ভালো ছিল, কম বয়স ছিল। তো আমি গিয়ে বসে আছি, তারা ঢুকতো, কি মাথায় ঢুকতো, ঢুকে বলতো যে আমার সিনটা করো, মানে আমি করছি সিন, আমাকে বসিয়ে দেওয়া হতো, বসিয়ে দেওয়ার পর বলতো আমারটা তোলো, আমার আরেকটা অফিসে আছে, বলে সে বসতো। আর সকলেই গান জানতো জানো, করে গান ধরে নিত। আর আমি তো গানের কোনো ইয়েই নেই আমার, মানে 6 মাস পরে নাটক বাড়িতে ফোন এসছে যে এখানে খুব ভালো করে কথা টথা বললাম, টাকা পয়সা নিয়ে কথা হলো, তখন তো এইটুকু টাকা, তারপরে যেই বললো দিদি 3টে গান আছে, আমি তো আমার তো ওই সময় ভীষণ শরীর খারাপ হবে, আমি নাটকটা করতে পারবো না, বা 6 মাস পরে শরীরটা খারাপ হবে আর কি, গান গাইতে হবে গান গাইতে হবে। তো যাই হোক, আমি কিন্তু ওই অফিস ক্লাবে তখন করতাম কি, ওরা ওরকমভাবে করে চলে যেত, তো আমি চুপচাপ দেখতাম। আর সকলের অভিনয় না একটু আমার চড়া লাগতো, মেয়েদের অভিনয়, মানে এই যে এরকমভাবে কথা বলছি, আমি অভিনয়টাও এরকমভাবেই করি, সেটা হয়ে গেছে আমার আর কি। তো ওরা দেখতাম যে ওরকমভাবে কথা বলছে করছে, এবার যেই চলে যেত, তখন হয়তো আমার সিনের পর ঘুরিয়ে ওদের একটা সিন আসতো, আমি করব আমি করব, আমি প্রক্সি দেবো। তখন যারা বয়স্ক বিয়ে থাকতেন, মন মতো মুখার্জি টুকার্জি, তুই করবি, আরেকজন এটা প্রক্সি দিবি তুই, তখন তো আমি নায়িকা, মানে নায়িকার তো কিছু করার নেই, আসলে আঙুল ঘুরিয়ে ঘুরিয়ে এরম করে নায়িকা হয় আর কি, সেই নায়িকা আমি। তো আমি বলতাম যে হ্যাঁ করব করব। এবার আমি সব রকম পার্টটা করে ফেলতাম, বুড়ির থেকে শুরু করে খালি গানের জায়গায় গিয়ে আটকে দিতাম আর কি। তো যাই হোক, এরকম করতে করতে আস্তে আস্তে অনেকগুলো অফিস ক্লাব আমার হয়ে গেল, নানান ধরনের পাঠ করেছি। তো একবার বিলিদা বলে ওখানে, তখন গানের ওস্তাদ আর কি, তাদের একটা গ্রুপ ছিল, তারা গান তোলাতো সবাইকে, তখন বিলিদারা আমার কাছে খুব কাজ পাঠাতো, আর আমি ওই গান শুনি না বলে দিতাম। তখন বিলিদা একদিন বলছে তুই না করিস কেন রে, এতগুলো নাটক পাঠাই, হ্যাঁ বিলিদা গান আছে তো, আমি গান তো গাইতে পারবো না, ও দূর কত বেসুরো গান গায়, তুই আমি তোকে তুলিয়ে দিচ্ছি গান। আলাম বলো, তারা গান তোলাতে শুরু করলো, একজন ভদ্রলোক, নাকটারও লম্বা, বেটে কাটো মতো, সেই অদ্ভুত, মানে আমাদের ইয়ের মতো দেখতে আর কি, নৃপতি বাবুর মতো দেখতে, তিনি গলায় আবার কেন হারমোনিয়ামটা ঝুলিয়ে নিয়েছিলেন আমি জানি না, যে বললো আমি তোমার সঙ্গে হারমোনিয়ামে বাজিয়ে দেবো, কোনো চিন্তা নেই তুমি। আল্লাহ, আমার তো কোনো স্কেলই নেই, রাস্কেল টাইপের, আমি কী করে তুলবো। তখন বললো আমি নাকি যে স্কেলে ধরবো ও সেই স্কেলে ধরবে। আল্লাহ ঠিক আছে। তো তখন একটাই গান ছিল আমাদের, ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে। তো প্রথম সিনটা গেল, দ্বিতীয় সিনে ছিল হচ্ছে ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে, আর তার দুটো সিন ছিল, তারপরে হচ্ছে আরেকটা কী গান ছিল। ঠিক আছে। এবার
প্রথম সিনটা খুব ভয় ভয় কাটাচ্ছি আমি, কারণ এর পরের সিনেই আমার প্রথম গান, বুক ঢিপ ঢিপ করছে তবলার মতো। তারপরে দেখছি আমি আস্তে আস্তে ধরছে পেছন থেকে, সুর ধরছে। আমিও আস্তে আস্তে করতে করতে সাইডে এসেছি, উইংসের ধারে, ধরে গান ধরেছি, ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে। হল চুপ, আমি গান শেষ করে ফেলেছি। আমার হঠাৎ মনে হলো হল চুপ, আমি গান গেয়ে ফেললাম। আমি মানে লতা না সন্ধ্যা কিছু বুঝে উঠতে পারছি না নিজেকে। ফ্যাট ফ্যাট করে একদম পরের সিন দুটো Confidence একদম, নিয়ে। হ্যাঁ যে আলাদা একদম, ঠিক আছে, আর কেউ কিছু বলে না তো ওখানে। তারপরে পরের দুটো সিন করার পর এরপরে যে গানটা ধরবো কোনো ব্যাপারই না, ওটা ধরবো যে প্যাঁ করেছে। আমি খুব এরকম ঢং করতে করতে তাকিয়েছি, সামনের সিটে একজন বেশ ভালো সুন্দর চেয়ারের ভদ্রলোক বসছিলেন, তিনি আমার দিকে তাকিয়ে বলেন, আবার গান হবে নাকি? আমি তাকে বললাম, না না গান হবে না, স্টেজ থেকেই বললাম, না না আর গান নেই। এরা প্যাঁ 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 বাজিয়ে চলেছে, আমি গান নিয়ে গল্পেতে চলে গেছি, ডায়লগ বলে যাচ্ছি, কিছুতেই আর গান ধরছি না। ওরে বাপ রে বাপ, মানে মজাই মজা। মানে সমস্ত সিচুয়েশন আপনি মানে কিভাবে যে কাটিয়ে গেছেন লাইফে, মানে আজও কাটিয়ে চলেছেন। হ্যাঁ, আমি আমি না চোখে গ্লিসারিন দিয়ে কাঁদি না, তার একটা মানে ঘটনা আছে আর কি। তো সুপ্রিয়াদির সঙ্গে তখন প্রথম আমি করছি বালুচরি, নতুন মেয়ে। তো দেখতাম যে ওরা সিনের আগে কিনা এরকম চোখে গ্লিসারিন দিয়ে দিত, দিয়ে ঠিক টাইমে কাঁদতো। তো আমার একটা সিন ছিল, রমেনদার সঙ্গে কথা বলতে বলতে আমি কেঁদে ফেলা। তা আমি কাঁদতাম। একদিন সুপ্রিয়াদি পেছন থেকে এসে বলছে যে, হ্যাঁ রে, তুই কি সত্যি করে কাঁদলি? তো আমি বললাম, হ্যাঁ। তো তুই কি পাগল নাকি? সত্যি করে কাঁদলে তো ভেতরে একটা কষ্ট হয়, ওটা করবি না, গ্লিসারিনটা দিয়ে নিবি, নিয়ে তুই কাঁদবি। কেন, কী করে কাঁদবো দিদি? বললো, গ্লিসারিনটা দিয়ে রাখবি চোখটাকে, যখন টাইমটা আসবে তখন চোখটা এরম করে নিবি, জলটা এসে যাবে। আমি বললাম, খুব ভালো। এবার রমেনদাকে চা দিতে যাবার সিন আর কি। আমাদের প্রডিউসার ছিল রঞ্জিত বল কাঙ্কারিয়া, ভীষণ কৃপণ, এইটুকু চা দিত সে, মানে দোতলার লোক দেখতে পাবে বলে কাপে এইটুকু চা। সেই চা নিয়ে আমি ঢুকবো, এবার আমি গ্লিসারিন দিয়ে দিয়েছি চোখে, দিয়েই দিয়েই এরম করে ফেলেছি, ব্যাস আর না কিছু দেখতে পাচ্ছি না, মানে গ্লিসারিনটা দেবার পরে এবার তারপরে দেখি কী টক 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 হচ্ছে, কী ঢুকেছে এরমভাবে। রমেশদাকে গিয়ে বলছি চা, হঠাৎ দেখি সামনের থেকে হ্যাঁ হ্যাঁ করে হাসছে। সেদিনকে দেখতে এসেছিলেন তরুণ কুমার আর সুব্রত চ্যাটার্জি, ওরা দুজনে খুব হ্যাঁ করে হাসছে। আমি না সব ছাপসা তো আমি দেখছি এরকমভাবে কেন হাসছে। তারপর দেখি রমেনদা, তারপরে আমি অনেক কষ্টে তাকিয়ে দিই, কাপ উল্টো, আমি চা দিতে এসেছি। চা দিয়ে সেই যে কাপ নিয়ে ভেতরে দৌড়, সেই দিন থেকে আমি আর জীবনে গ্লিসারিন আমার নিকুচি করেছে। সে সে কি অন্ধের মতো লাগছে না, আমি এরা ঠটাঠট করে আওয়াজ হচ্ছে, কিসের আওয়াজ, কাপ তো উল্টো। আপনার চাটা খেয়ে নি। সুপ্রিয়াদির কি রিয়াকশন ছিল সুপ্রিয়া দিকে না, রমেনদাকে করেছিলাম। সুপ্রিয়া দি ঘরে চলে গেছে, আমি রমেন যখন শুনলেন উনি? সবাই, তুই কি পাগল নাকি, তোকে তো তার সে কত শিক্ষা সুপ্রিয়াদির, চোখটা এরমভাবে রাখবি, এই করবি সেই করবি, কে শেখে কার কথা, আমি আর জীবনে গ্লিসারিন দিই না। সত্যি মানে সুপ্রিয়াদির সাথে আপনার অনেকটা সময় কেটেছে অভিনয়ের সূত্রে। অনেকটা সময় কেটেছে। সুপ্রিয়াদি খুব ভালোবাসতেন। একটা বড় সিন ছিল ওখানে, লেখালেখির ব্যাপারটা না আমার ছোটোবেলা থেকেই আছে, একটু লেখালেখির ব্যাপার। তো একটা সিন ছিল যেখানে এই যে এই কাপটা নিয়ে ঢোকার সিনটাই, কত বড় সিন। তো সুপ্রিয়াদি কাঁদতে কাঁদতে বেরিয়ে যেত, আমি তখন ঢুকতাম, ঢুকে রমেনদাকে বলতাম যে, কী দা যেন, আপনি দিদিকে এখান থেকে নিয়ে যান, দিদি আমাদের মানুষ করতে গিয়ে নিজের জীবনটাকে একদম শেষ করে ফেলেছে, আপনি নিয়ে চলে যান দিদিকে। এই কথাটা বলতে গিয়ে বেশ এতটা ডায়লগ আমি নিজে লিখে ফেলেছি, নিজে লিখে ফেলে আর স্টেজ রিহার্সালেও বলিনি। তারপরে যখন যেদিনকে শো, সেদিনকে গিয়ে রমেনদাকে বলছি, আর পরিচালক হিসেবে কে যেন থাকতেন, তাকে গিয়ে বলছি যে এরকম, অজিত গাঙ্গুলি, তাকে গিয়ে বলছি এরকম যে, আমি না এই ডায়লগটা বলবো, যে ডায়লগটা তো ভীষণ সুন্দর, কিন্তু দিদি তো অ্যালাউ করবে না, কারণ দিদি তো এই সিনটা ঝাড় খেয়ে যাবে তাহলে।
যে বলবেন না, বলবেন না, আমি করবো, এই ডায়লগটা বলবো। আর তখন না এইসব জিনিসগুলো ছিল, মানে সঙ্গে সঙ্গে একটা পাশে দল পেয়ে যেতাম আর কি, যে ঠিক আছে দেখা যাক আজকের দিনটা কি হয়। এই করতে করতে ওই সিনটা দারুণ ছিল, সে আমি বলতে বলতে হাউ হাউ করে কান্নায় ভেঙে পড়তাম। আর দর্শকদের ভেতর থেকে খুব হাততালি উঠতো। বেরিয়ে যায় 4টে 5টা শো হয়ে গেছে। এবার কারণ সুপ্রিয়া দি তো হুড় করে বেরিয়ে চলে যেত। এইবার সেদিন না গিয়ে না দাঁড়িয়ে গেছে উইংসের ধারে। আর আমি এখান থেকে দেখতে পাচ্ছি কাপড়টা তো দাঁড়িয়ে আছে, সাদা কাপড়টা। আমি তখন কিন্তু আমি তো ছাড়বো না। আমি এইসব বলে টলে দিয়ে তারপরে যখন সুপ্রিয়াদি বলছে তুই এটা পেলি কোত্থেকে ডায়লগগুলো, ও দিদি কিছু মনে করো না, আমি এটা লিখেছি। আমি, কি ভালো লিখেছিস তনিমা, তাহলে না আমি এই সিনটাতে আমি আর আমার কথাগুলো বলবো না, তাহলে তোর এই ডায়লগটা না আমাকেই তখন দেখবে লোকে, আমি তাহলে তার আগেই বেরিয়ে যাই। অভি ও ও- ও অভিজিৎ নাম ছিল রমেনদার আর কি, যে অভি তুমি এসেছো বসো, আমি আসছি বলে সুপ্রিয়াদি বেরিয়ে যাবে। সুপ্রিয়াদির এতখানি ডায়লগ কিন্তু বাদ দিয়ে দিল, দিয়ে আমাকে দিয়ে তখন আমি এই কথাগুলো বলছি। আলাম বাবা, ছেড়ে দিল আমাকে এতগুলো কথা, খুব ভালো। আচ্ছা, তারপরে আমাকে বলেছিল, আমাকে তখন নিয়ে না এরা রেখেছিল হচ্ছে সুপ্রিয়াদি সাবস্টিটিউট, যে কোনো দিন যদি না আসে তাহলে আমি করবো ওই বড় বোনের পার্টটা। ঠিক আছে, তখন সুপ্রিয়াদি আমাকে একদিন ডেকে বলে, শোন, আমরা না কোনোদিনও কেউ অভিনয় ছাড়ি না জানিস, আমাদের দর্শক নেয় না যখন, তখন আমরা অভিনয় থেকে সরে যাই। তো আমি তখন মন্ত্রমুগ্ধ হয়ে সব কথা শুনতাম, আর আমাকে আমার সুপ্রিয়াদিকে ভীষণ ভালো লাগতো এমনিতেই। কি তো সুন্দরী না? হ্যাঁ, মানে সুন্দর বলতে যা বোঝায় একদম তাই। সেই মরাল গ্রীবা, চোখ এত বড় বড়, নাক পাক সব কিছু। অনেকে অনেক রকম কথা বলে, কিন্তু আমার কাছে ভীষণ সুন্দর লাগতো। তো সুপ্রিয়াদি বললেন যে এরকম, এরা তোকে একটা আমি রিকোয়েস্ট করছি, তুই না আমি না এলে পাঠটা করিস না। তখন আমি বললাম, দিদি ওরা যে লিখিয়ে নিয়েছে আমাকে দিয়ে। তখন বলছে, তুই দেখ আমি আসবো, কিন্তু যদি না আসি তো, কারণ তোর তো এখন কম বয়স, দেখতে সুন্দর, আর কম টাকাতে কাজ করছিস। আমার তো বয়স হয়ে আসছে, টাকাটা বেশি পাচ্ছে, তুই অভিনয় ভালো করিস, তাহলে ওরা সুযোগ বুঝে কিন্তু আমাকে ঠিক বসিয়ে দিয়ে তোকে তুলে নেবে। তো আমিও তো আমার পার্টটা নিয়ে খুশি ছিলাম। উম, আমাদের পার্টটা একটু দেরিতে শুরু হতো, আমি নাচতে নাচতে বাড়ি থেকে আসছি, হলে ঢুকছি, ঢুকতে গিয়ে দেখি একটা বোর্ড টাঙানো, সুপ্রিয়া দেবীর অনুপস্থিতিতে আজকে চরিত্রটা অভিনয় করবে তনিমা সেন, আপনারা আজকের টিকিটে আবার দেখতে পাবেন সুপ্রিয়া দেবী থাকাকালীন। আমি ওই দেখি, আমি ইরে, তাড়াতাড়ি ভেতরে চলে গেছি। আমি, সবাই বলছে তুই দেরি করে, এই জন্য বলি তাড়াতাড়ি আসতে, দেরি করে আসো রোজ রোজ আনতেন। আচ্ছা না না, আমি করছি কোনো কী স্পর্ধা আমার, আমি নেমে গেছি সুপ্রিয়াদির চরিত্রে, বোকা হলে যা হয় আর কি। সুপ্রিয়াদির চরিত্রে নেমে গেছি। হল কিন্তু হাউসফুল, যেহেতু বলা হয়েছে যে টিকিটটা ফেলবেন না, এই টিকিটে আপনারা আরেকবার দেখতে পাবেন, সেই জন্য কেউ ফিরে যায়নি, সবাই বসে আছে। তারপরে আমি তো করছি, তখন আমার বছর 25-26 বয়স, আর সেই সুপ্রিয়াদির ওই পাঠটা আমি করছি, তখন আস্তে করে বয়স্ক হয়ে গেলাম, চশমাটা পরা, গলাটা একটু ধরা, এই করা, দারুণ পাঠ, কিছু একটা ভর করে আমাকে, এরকম ধরনের জায়গা এলে না কিছু একটা ভর করে। করার পর তারপরে যিনি ম্যানেজার ছিলেন, শেষ হওয়ার পর পর্দা তুলে আমাকে নিয়ে এসে সবার সঙ্গে আলাপ করে দিয়ে, আজকে নতুন মেয়েটি করলো, আপনাদের কীরকম লেগেছে জানি না, কিন্তু আপনারা ইয়ে পাবেন, সুপ্রিয়া দেবীর এটা দেখতে পাবেন। হ্যাঁ, একটা লোক গটগট করে এগিয়ে এলো সামনে, এখনও বললে আমার গায়ে কাটা দেয়, গটগট করে এগিয়ে এলো, টিকিটটা তুলে এরমভাবে ছিঁড়ল, ছিঁড়ে বললো এই টিকিটটা হচ্ছে আজকের টিকিট, এই ছিঁড়ে ফেললাম আমি। আমি একদম মানে পরিপূর্ণ হয়ে গেছি, আমার যদি সুপ্রিয়া দেবীটা দেখতে হয় আমি আবার টিকিট কেটে দেখব, আমার কোনো দরকার নেই। এই বলতে না বলতে সারা হল একদম হই হই করে, আমাদের ভীষণ ভালো লেগেছে, ভীষণ এই হয়েছে, তখন একদম আমি একদম ইয়ে হয়ে গেছি আর কি। ঠিক তাই হলো। এবার এটা বৃহস্পতিবার ছিল, শনিবার দিন তো সুপ্রিয়া দিয়ে এসছে, আমি ঢুকে ভয় ভয় ঢুকছি যে এই রে বকবেন নাকি? বকবে কী করবে, আমি হচ্ছে যে দিদি, হ্যাঁ রে তনিমা শোন, হ্যাঁ তো আমার তো লোক দেখতে এসেছিল সেদিন, খবরটা দিতে এসেছিল, তখন তো মোবাইল নেই, যে আজকে উনি আসবেন না। নাতিদের ইয়ে হয়েছিল দার্জিলিংয়ে, তখন ওই গোর্খাল্যান্ড ফোরখাল্যান্ড নিয়ে গণ্ডগোল হচ্ছিল, ওখানে দিদি আটকে গেছিলো।
আমি শুনলাম তুই নাকি ভীষণ ভালো অভিনয় করেছিস রে, ও গিয়েও আমায় বললো, হীরাও বলছে, সবাই। তুই তাহলে তো আমি নিশ্চিন্ত হয়ে গেলাম, বল, যে তাহলে আমি একটুখানি অন্য কাজ করতে পারবো, তুই তাহলে করবি। হ্যাঁ, দিয়ে তুমি যে আমাকে বারণ করেছিলে, ও যে বাদ দে, তুই তোর জায়গাটা তুই করে নে, খুব ভালো করেছিস বেশ। ব্যাস এইরকমভাবে জায়গা ছাড়া কে ছাড়ে জায়গা। এরপর বোধহয় ওটা বছর বছর দুয়েক চলেছিল, তখন সুপ্রিয়াদি ছেড়ে দিয়েছে অলরেডি, আমিই সুপ্রিয়াদির পাঠটা করতাম। আসলে মানে অনেক বড় মাপের মানুষ এক একজন, মানে আপনারা পেয়েছেন অনেককেই আমি মনে হয় পেয়েছি, আমি পেয়েছেন। পেয়েছি, অনেক বড় মাপের মানুষ পেয়েছি, অনেক বড় লোককে ছোট মাপের দেখেছি, বড় মহিলাকে ছোট মাপের দেখেছি, অনেক কিছু পেয়েছি আমি। কিছু এগুলো এক্সপিরিয়েন্স শুনলো দিদি। কোনটা, বড়দের ছোট না ছোটদের বড়? দুটোই শুনলো। বড়দের মানে খুব বড়দের বড় দেখেছি যেটা, সেটা হচ্ছে তখন এই সিরিয়ালগুলো শুরু হচ্ছে। সুপ্রিয়াদি একদিন ফোন করেছিল, এই তনিমা, আমি সুপ্রিয়াদি বলছে, হ্যাঁ বলো, কি ভালো পাঠটা করলি রে আজকে, কি ভালো পাঠটা করলি, হাসির পাঠ করা খুব শক্ত, হ্যান ত্যান বললেন। ঠিক আছে, সুপ্রিয়াদির সঙ্গে না হয় আমার আলাপ ছিল। আমি ঢুকছি স্টুডিওতে, দূরে একটা ঘরেতে সাবিত্রী চট্টোপাধ্যায় আর গীতা দে দুজনে বসে আছেন। কে, তনিমা না? না, হ্যাঁ বলে গিয়ে দুজনকে নমস্কার করলাম। শোন, তুই যে কি ভালো পাঠ করিস রে, বাড়িতে গিয়ে দেখি। সে দুজনে মিলে আমাকে, আমি না মন্ত্রমুগ্ধ হয়ে তাকিয়ে আছি, সেই গীতা দে, সেই সাবিত্রী চ্যাটার্জি আমাকে বলছে এরকমভাবে। পরবর্তীকালে ওনাদের সঙ্গে অনেক আলাপ হলো, কিন্তু দুজনেই বলছে তুই এই করলি, তোর যে টাইমিং, তোর যে একদম ব্যাখ্যা করে করে আমাকে বললেন। আমি তো ভীষণ খুশি হলাম এই এই জিনিসগুলো আমার পাওয়া। সরোজু দেবী, ওনারা একটা করতেন, নাটক করতেন সরোজদেবী, তো ওই জাহানারা, উনি বিখ্যাত ছিলেন। আমি তো জানি না, আমাদের জন্মের আগে সেই সমস্ত হয়ে গেছে। তো আমি যখন নাটক করতে প্রথম এসেছি, তখন মানে মাদের কাছে গল্প শুনতাম, তো সে তখন দেবনারায়ণ গুপ্ত বলে তখনকার দিনে একজন ছিলেন, তো ওনাকে সংবর্ধনা দেয়া হবে, হাতে কিছু তুলে দেয়া হবে, অবস্থা বোধহয় একটু খারাপ ছিল, এটা করা হবে এই নাটকটা। আর সরোজু দেবী ছিলেন হচ্ছে একদম জাহানারার, একদম মানে জাহানারা বলতে সরোজু দেবী, সরোজু দেবী বলতে জাহানারা, এরকম ব্যাপার। তো আমরা করছি, সেই নাটক করেছি, আমাকে জাহানারা দিয়েছে। আমার একটা সুবিধে কি, আমি তো তাদের দেখিনি, আমি আমার মতো করে নিজের মতো করে নিজের মতো একেবারে। করে সেই জাহানারা। ঠিক আছে, করা টরার পরে যখন স্টেজে সরোজু দেবী দেখতে এসেছিলেন, উঠে এলেন আস্তে আস্তে, বুড়ি তখন, আস্তে আস্তে ধরে ধরে উঠলেন, আয় মা। এতদিন ধরে সবাই বলতো সরোজু দেবী, জাহানারা, জাহানারা সরোজু দেবী। আজকে আমি যা দেখলাম, আমার মন একদম ভরে গেল। কি ভালো পাঠটা করলো মেয়েটা, এইটুকু মেয়ে, কম বয়সী। তো এই জিনিসগুলো পাওয়া তো সবসময় গল্প করে পাওয়া, বলা যায় না লোককে। বিশাল প্রাপ্তি। হ্যাঁ, এখন যখন গিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হয়, সৌমিত্রদাকেও দেখেছি, সুপ্রিয়াদিকেও দেখেছি, যে সাবুদিকেও দেখি যে এক সময় কল টাইম দিল, ডাকছে কখন। আমি তো তাদের কাছে চুনোপুটি, কোনো ব্যাপারই নয়। কিন্তু এই মানুষগুলোর সংস্পর্শে এসছি। তোমরা শোনো, এবছর আমি বই লিখেছি যেটা হেমন্ত মুখার্জিকে নিয়ে, সে যে আমার হেমন্ত। আমার সঙ্গে 11 বছর বয়স থেকে ওনার সঙ্গে খুব ভালো সম্পর্ক ছিল। তো আমি ছোট ছোট ঘটনাগুলো এই গল্প যেরকম করছি সেরমভাবেই লিখেছি। সবাই কিনেছে, সবাই খুব প্রশংসা করেছে, খুব প্রশংসা। মানে আমি না সবাইকে ফোন নাম্বার দিয়ে দিই, যে আমি তো লেখিকা নই, কীরকম হয়েছে একটুখানি পড়ে আমায় বলবেন, জানাবেন। সকলে জানিয়েছে। তা অনেক দিন পর পরশু দিনকে স্টুডিওয়ে গিয়ে দেখি ছন্দা চ্যাটার্জি, মানে ছন্দা চ্যাটার্জি 82 বছর বয়স এখন, উৎপল দত্তের টিনের তরোয়ারের নায়িকা তিনি, ময়না। ছন্দাদির সঙ্গে অনেকদিন পর দেখা গেলো, হ্যাঁ রে কেমন আছিস রে, এসে অনেক গল্প করার পর বললাম যে ছন্দাদি আমি ওপরে যাচ্ছি, আমাকে ডেকেছে এবার, তুমি তো বসে আছো, শোনো না, এই বছরের আমার বইটা একটু তুমি পড়ো, বলে বইটা দিয়ে আমি চলে গেছি। ও মা, বুড়ি বসে বসে বইটা পড়ছে তো পড়ছে। এবার যখন আমি প্রায় 2 ঘন্টা পর নেমেছি, তখন থেকে তনিমা এতখানি পড়লাম বুঝলি। বললাম ঠিক আছে, তুমি নিয়ে যাও বইটা। আমার খুব ভালো লাগছে রে, আমি নিয়ে যাবো বলছি, হ্যাঁ তুমি নিয়ে যাও, পরের দিন এসে ওখানটায় অফিস ঘরে দিয়ে দিও যদি আমার সঙ্গে দেখা না হয়। আমি মনে মনে জানি যে আমি ছন্দাদিকে বইটা দেবো। তো বলছে যে ঠিক আছে,
বলে নিয়ে গেছে। কাল সকালবেলা ফোন করেছে, মানে এটা পরশু দিনের ঘটনা। কাল সকালবেলা মানে আমার ফোনে রেকর্ডিং করা আছে, তনিমা কি ভালো লিখেছিস রে বইটা, এত একজন তুই যেরমভাবে গল্প করিস সেইভাবে, সে বলতে বলতে হাউ হাউ করে কান্না। মানে আমি বলছি যে তুমি কি বলছে, আমি তোকে না, আমি বইটা ফেরত দেবো না রে, আমি টাকা পাই, তোকে আমি টাকাটা তোর নম্বরে পাঠিয়ে দেবো, খবরদার পাঠাবে না। এই বইটা তোমাকে দিতে পেরে আমার যে কি ভালো লাগছে, আমি ঠিকই করেছো, খালি বইটাতে লেখা আছে আমার শুভেচ্ছা রইলো, আমি সেই জন্য বইটা পাল্টে তোমায় দেবো, আমার প্রণাম নিও। ও তনিমা সেই হাউ হাউ করে কেঁদেছে। তো আমি বললাম সন্ধ্যাদি, মানে তোমাকে যারা চেনে তারা বুঝবে আমি আজকে কি পেলাম, এখনকার ছেলেমেয়েরা যারা চেনে না তারা বুড়ি অভিনয় করতে এসছে, ও এক বুড়ি আরেক আধা বুড়িকে দিয়েছে, একই ব্যাপার আর কি এরকম। তো এই জিনিসগুলো মানে সম্পদ। আমি কোথায় টাকা পেলাম না পেলাম, টাকা ছাড়া কিছু চলে না ঠিকই, কিন্তু এই জিনিসগুলোর মর্যাদা মাধুর্য সব কিছু হারিয়ে যাচ্ছে এখন। প্রাপ্তির ঝুলি বিশাল, কিন্তু বিশাল না বিশাল। পাওয়ার ঝুলিও তো অনেকটা বড় হ্যাঁ দিদি। হ্যাঁ, কি হবে, না পাওয়ার ঝুলি নিয়ে অনেক ভালো ভালো পার্ট আছে যেগুলো দেখে মনে হয় যে আমি অনেক মানুষকে মানে রেফার করেছি, যে আমি নাম বলবো না, এমনি লোকে বুঝতে পারবে যে তো তোমার বর কাকে করা যায় বলো, তো আমি একে বললাম ওকে বললাম, তারা কাজ করলে আজ পর্যন্ত তারা কোনোদিনও তনিমাকে কিন্তু একটা রেফার করেনি যে তনিমা তোমাকে ওখান থেকে ফোন করবে যেও, না স্টেজে, না মানে স্টেজ মানে যে এখন যে ফাংশন টাংশন হয় আর কি সেরকম জায়গায়, না অভিনয়ের জায়গায়, কেন জানি না কোনো দিন করে না। ঠিক আছে, করে না করে না, আমি আমার এখানটা তো কেড়ে নিতে পারবে না, এখানে যতটুকু ছিল তাই থাকবে, আমি করে যাচ্ছি পাঠ, আমি তো ভালোই আছি। একটু বোকা থাকা ভালো, জানো তো, মানুষের ভালো থাকে, তারা খুব খুশি থাকে, কিন্তু সেরকমভাবে কোথাও না আছে। কোথাও ধরুন যে দর্শকরা আপনাকে ভালোবাসেন তারা তো ডিপ্রাইভ হচ্ছেন, তারা দেখতে পাচ্ছেন না। সেটা এক সময় একটা রেডিওতে আমি ইয়ে করছিলাম, বসে অনুষ্ঠান করছিলাম, ওটা লাইভ হচ্ছিল আর কি রেডিওতে। তো ফোন আসে যায়, তখন আমি বললাম যে অনেক দিন আগের কথা বলছি, ওরা বলল যে আপনার তো ইয়ে হয় না, কি যেন বলে, এই যে এত ভালো ভালো সিনেমা হচ্ছে হচ্ছে আপনাকে ডাকে না কেন? আমি বললাম আমার কপাল, দুর্ভাগ্য, আমায় ডাকে না। সঙ্গে সঙ্গে একটা ফোন এলো, আপনার দুর্ভাগ্য না, দুর্ভাগ্যটা আমাদের, আমরা আপনাকে ওই চরিত্রগুলো দেখতে পেলাম না, আর দুর্ভাগ্যটা হচ্ছে তাদের যারা আপনাকে নিয়ে কাজটা করলো না। তা সেই থেকে আমার আবার রেলা বেড়ে গেল, যাকে আমার দুর্ভাগ্য নয়। আপনি কখনো বলেন যে কাজ যখন থাকে না, একটা বড় সময় গেছে যখন কাজ ছিল না, আপনাকে সমস্যায় পড়তে হয়েছে, বলেছেন কখনো কাউকে? না, ওইটা বলতে পারি না। আমার সবথেকে মজা লেগেছে কি, এই যে কারা গল্প করতে করতে এরকম শুনে নেয় 6 মাস কাজ নেই, 12 মাস কাজ নেই, তারা ওইটাকে কভার করে। তনিমা সেন খুব দুঃখে আছেন, 12 মাস কাজ নেই বলে কভার করে দিয়ে দিল। আমি দেখলাম যে কোথায় আমার দুঃখ করে, পড়ছি 12টা। এবার দেখি সবাই বলে যে উনি তো এই চাটা নন, ওই চাটা নন, তাই জন্যে কাজ পাচ্ছেন না, আনাতানা করতে করতে একজন মহিলা আছে, আমি তাকে লক্ষ্য করেছি, অনেক দিন তো কাজ করেছো, এবার যাও না একটু ঠাকুরের নাম করো না। আচ্ছা, আমি ঠাকুরের নাম করি কি কুকুরের নাম করি, তোর তাতে কি? তোর কাছে গিয়ে তো আমি খাবার চাইছি না। আমার খুব মজা লাগে এগুলো পড়তে। আর যদি আমি বাড়িতে বসে ঠাকুরের নাম করতে পারি, তো পর্দার সামনে বসে তোর পাঠটাও মুখস্থ বলতে পারি। এই যে ছন্দাদি আজকে 82 বছর বয়সে কাজ করছে এখনো, এটা কত বড় একটা তারও ইয়ে যে আমি কাজটা করতে পারছি। এই মানুষগুলো যেন কাজ করতে করতে মারা যান, কিন্তু এই মানুষটা যে কত কাজ করেছে, সেই উৎপল দত্তের সঙ্গে শুরু করে মানে হাজার হাজার কাজ করে গেছে একেবারে। তাকে নিয়ে এখন বায়োপিক হচ্ছে নাটকে। ছন্দাদি 82 বছর বয়স, বায়োপিকে আমি সমস্ত দর্শককে বলছি তোমাদের সঙ্গে যে আজকালের মধ্যে বোধহয় একটা শো আছে, সেটা দেখা যাবে না, 2রা আগস্ট একটা শো আছে। এই বয়সে ছন্দাদি একা অভিনয় করছে মঞ্চের মধ্যে 10টা গান গেয়ে, এই বয়সে? এই বয়সে, এটা মানে ভাবনার অতীত। আমরা কোথায় হবে শোটা? মধুসূদনে বোধ হয়, যাই হোক ওটা একটু খোঁজ নিতে হবে, 2রা আগস্ট আছে। দিদি, আপনি ভালো দিকগুলো বললেন, আপনি খারাপ দিকের কথাও বলছিলেন। দেখো, আমাকে খুব একটা খারাপের পাল্লায় পড়তে হয়নি, যার জন্য আমার খারাপগুলো মনে আছে আর কি। যে হয় না এক একটা যে প্রচুর খারাপ, ওই খারাপটা হারিয়ে গেছে।
আমার টুকটাক যেমন ধরো পরিচালকরা একটু কাঁধে হাত রেখেছে, আমি স্যাট করে হাতটা সরিয়ে দিয়েছি। এরকম ধরনের ঘটনা হয়েছে, সে আর জীবনে আমাকে ডাকেনি। তো বড় বড় পরিচালক ঠিক আছে মর্গে যায়, আমি তো আমার সবসময় মাথায় ছিল যে আমি কাজ করতে এসেছি, কিন্তু বাড়িতে আমার রান্নাঘর আছে, যখনই কাজ পাবো না আমি গিয়ে আবার রেঁধে বেড়ে সংসার করব। দিদি তার মানে বরাবরই কি এই কাস্টিং কাউচ ছিল? হতে পারে, নিশ্চয়ই একটা কিছু ছিল। আমাকে খুব একটা, এই যে সবাই এখন দেখবে নিজেদের ইয়ের কথা বলতে গেলে, পথ চলার কথা বলতে গেলে নিজেকে ভীষণ গরিব সাজায়। আর সবাই বলে স্টেশনে রাত কাটিয়েছি। আমি বুঝতে পারি না, থাকে হয়তো বাগবাজারে, সে কেন স্টেশনে রাত কাটাতে গেল। হ্যাঁ, তো সেগুলো তো একটা দেখার ব্যাপার। আমি যদি শ্যামবাজারে থাকি, আমার বাপের বাড়ি শ্যামবাজার, আর সল্টলেকে তখন বাস করতাম বরের সঙ্গে। তো আমি যদি বলি রাত কাটিয়েছি আমি শিয়ালদা স্টেশনে, আমি কেন শিয়ালদাতে গিয়ে রাতটা কাটাতে যাবো বলতো? আমি রিক্সা করেও তো টুং 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 করে ফিরতে পারবো। তা এরকম একটা এখন দুঃখের কথা আছে, সবাই খেতে পেতাম না, পাশের বাড়ি থেকে চাল ডাল নিয়ে আসতাম। আমি যদি পাশের বাড়ি থেকে চাল ডাল নিয়েও আসি, আমি কথা বলবো না। আমি অনেক খারাপ সময় পার করেছি, কিন্তু কেন করতে যাব? লড়াকু মানুষ, লড়ে পার করেছি। আমাদের গাড়ির ব্যবসা ছিল, ছোটদের স্কুল থেকে নিয়ে আসা নিয়ে যাওয়া। আমি তো জঙ্গা জিপ চালিয়ে সল্টলেকেতে বাচ্চা তুলতাম। তা সেটাকে যদি আমি খুব দুঃখের করে চালাই, আর তখন আরে জানো তো, পেটের দায়ে আমি গাড়ি চালিয়ে বাচ্চা তুলতাম, কি সুন্দর সুন্দর দেখতে ছিল বাচ্চাদের বাবা, তাদের দিকে দেখতাম, এই কথা যদি আমি বলি তাহলে তো একটা অন্যরকম হয়ে যায়। কিন্তু আমি তো বলি যে আর বাচ্চা তুলতাম, আর আয় আয় বাবা আয়, সব কটা বাচ্চাকেই কোলে বসাতাম প্রথমে। তাকে যেই টপকে যেতাম তার মাকে, তাকে পেছনে দিয়ে পরের বাচ্চাটাকে কোলে বসাতাম। এই করতে করতে আমাদের একটা বড় ট্রাভেলস হয়ে গেল, সেন ট্রাভেলস। কিন্তু প্রথম থেকে তো আমরা যত্ন করেছি তো ওটাও তো একটা ইয়ে গেছে আমাদের জীবনে। তাই বলে ওটাকে আমি বড় করে ধরবো? এটা ভালো লাগছে আমার। আমি কাজ করেছি, কিছু না কিছু তো করেছি, করে আমরা একটা জায়গায় দাঁড়িয়েছি। সবাই দেখে একটা দুঃখের কথা বলতে পারলে যেন ভাবে যে নিজেকে খুব ইয়ে করে গেল, আহারে। আর আরেকটা কথা দেখবে, যত দুঃখ বলে, এই দুঃখ থেকে এই আমাদের এই জগতে এসেই তারা কি করে এইটুকু প্যান্ট এইটুকু জামা পরে সঙ্গে সঙ্গে, তার মানে কি তারা যখন খেতে পেত না তখন এইটুকু পড়তো, না খেতে পেয়ে এখন এত বেশি খাচ্ছে, এখন এইটুকু পড়ছে। তারা এর থেকে কিন্তু নামতে পারলো না। এটা একটা বড় দুঃখ, এইটাই হচ্ছে আসল দুঃখ, যে ওই রকম ছেঁড়া। আর এখন তো সবেতেই ছেঁড়া, কখন কোন দিকে চোখ পড়ে যাচ্ছে বোঝা যাচ্ছে না, এখানে ছেঁড়া ওখানে ছেঁড়া, কেন যে ছিঁড়ছে কে জানে। স্টাইল স্টেটমেন্ট অন্যরকম। তোমাকে যদি দেখার মতো হয়, তুমি বোরখা পরে থাকলেও লোক বুঝতে পারবে যে এর ভেতরে একটা ভালো জিনিস আছে। ছিঁড়ে মিড়ে তুই কী দেখাবি রে বাবা, কে জানে। সব অবস্থা টাক 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 আসে নাবে, এসে গাড়ি বাড়ি এসে ঠাক ঠাক, তারপরে কোথায় চলে যায় ঠাক ঠাক, এলেও ঠাক ঠাক গেলেও ঠাক ঠাক। এটা হচ্ছে না এখন? এখন না, এটা আমি তো প্রথম থেকেই দেখছি। এখন তারা সব বড় ইয়ে হয়ে গেছে, আমি অনেককেই দেখেছি এরকম। তখন হয়তো প্যান্টটা ছোট ছিল না, কিন্তু এই যে ভাবভঙ্গি, হাতে একটা সিগারেট, গাড়ি থেকে নামা, দুদিন পরে গাড়ি কেড়ে নেওয়া, আবার অটো থেকে নামা, সবই দেখেছি আমি। লাইফটা বড্ড কঠিন, মানে ইন্ডাস্ট্রিতে টিকে থাকাটা কঠিন, সহজ নয় খুব একটা। দেখো, আমি কিন্তু কচ্ছপের মতো টিকে আছি। আমার মনে হয় তুমি যদি ক্যালিভার না থাকে তোমার, খুব উঁচুতে ওঠার তুমি চেষ্টা করো না। আমি জানি যে আমার ওই উঁচুতে ওঠার ক্ষমতা নেই। হয়তো আমি অভিনয় দিয়ে উঠতে পারতাম, কিন্তু আমি জানি ওইখানে যেতে গেলে যেরকম ধরনের ড্রেস পরতে হবে, যেরকম চালচলন করতে হবে, যাদের সঙ্গে গায়ে পড়তে হবে। এখন বললে লোকে অনেক কথা বলবে, কিন্তু আমি ক্যাটক্যাট করে কথা বলি, বাদ দাও। তো আমি পারবো না সেগুলো। আমি সেই জন্য একই জায়গায় রয়েছি, ঠিক আছে, আমার এটাই ভালো। এর থেকে আমি দুঃখও করি না, আহারে ওই পার্টটা পেলাম না, ওই দুঃখটা নেই। যা পেয়েছি অনেক পেয়েছি, অনেক। এইটা কজন পায়? একটা ঘরের বউ, আমি কাজ করতে এসেছি, এসে এত পাওয়া। এই তো এতদিন পরেও তো তোমরা ডেকে এনে আমাকে বসিয়েছো। না, আমাদের তো খুব প্রিয় আপনি। এরকম অনেকের প্রিয়তা, এই প্রিয়টা তো একটা উপরওয়ালা দান তো, আর নিজেকে একটা জায়গায় রাখতে পেরেছি আমি। আজকেও তুমি যে স্টুডিওতে যাও, এত বছর অভিনয় করছে, আমার নামে কিন্তু কোনো খারাপ কথা কেউ বলতে পারবে না, শুনবে না। ওইটাই আমার অহংকার, অলংকারও বটে। যে এটা একটা নেশা হয়ে যায়, জানো তো। কেউ আমার নামে খারাপ কথা বলে না, বলে না, বলে না, বলে না, এইটা কাউকে বলতে দেবো না, আর এইটাই একটা নেশা হয়ে যায়। সেটা তো বটেই, কিন্তু আপনি আরো অনেক ভালো কাজ হয়তো করতে পারতেন, কেননা যে কোয়ালিটির কাজ আপনি দিয়েছেন মানুষকে, মানুষ আপনাকে হয়তো আরো অনেক বেশি দেখতে পারতো, সেটা কোথাও না কোথাও আটকে গেল। দেখো, এখন যেসব ছেলেদের পরিচালনায় ছবি আসে, তারা সবাই তো আমাকে চেনে।
তা আমাকে তারা ডাকে না। আমি কি তাদের ফোন করে বলবো যে তোমার ওই পিসির পাটটা তো আমায় দিতে পারতে, ঠাকুমার পাটটা আমায় দিতে পারতে? আমি কেন বলতে যাব? তাদের না ডাকার পেছনে নিশ্চয়ই কারণ আছে। পছন্দ নয় আমাকে, কিংবা প্রডিউসারের পছন্দ নয়, কিছু তো একটা অপছন্দের জায়গা আছে, সেই জন্য ডাকে না। আমি যাই না, ঠিক আছে, যা পাচ্ছি তাই যথেষ্ট। আপনি কি কখনো ভেবে দেখেছেন এর পেছনে কি কারণ হতে পারে? না, আমি কোনো কারণ খোঁজার চেষ্টাই করিনি। আমি নিজেকে নিয়ে এত ব্যস্ত থাকি যে আমি কোনো কারণ খোঁজার চেষ্টা করিনি। এখন ধরুন যখন অভিনয় করেন ধারাবাহিকে, মেগা সিরিয়ালে যখন অভিনয় করেন, সবাই বলেন যে মেগা সিরিয়ালে অভিনয়টা মানুষের রুটি রুজির জন্য খুব প্রয়োজনীয়। তো সেই মেগা সিরিয়ালের ইন্ডাস্ট্রিটাও কিন্তু আস্তে আস্তে কোথাও যেন মানে ধসে যাওয়ার দিকে যাচ্ছে, শুনতে ধসে পাই আমরা। যাওয়ার দিকে যাচ্ছে না, ধসে গেছে। ধরো একটা শেষ পর্যায়ে এসে দাঁড়িয়ে গেছে পাথরটা আর কি। এখনো যদি এরকমই চলে, আর কিছুদিনের মধ্যে ধর 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 করে পাথরটা নেমে চলে যাবে। অতএব এই যে একটা ইন্ডাস্ট্রি, আমি যখন এসেছিলাম ইন্ডাস্ট্রিতে, তখন না তার আগেই সেই খুব ধস নেমেছিল, মানে সিনেমা ইয়েটা বন্ধই হয়ে গেছিল প্রায়। তখন এই সিরিয়াল ইন্ডাস্ট্রি তখন বাঁচিয়ে রেখেছিল। তখন সবাই বলতো যে ওই টেকনিশিয়ানসরা সবাই বলতো আমরা না খেয়ে মরে যেতাম যদি এই সিরিয়াল না হতো। এইবার সিরিয়ালটা সবাইকে বাঁচিয়ে রাখলো, অনেক ছেলে মেয়ে কাজ পেলো, অনেক ভালো ভালো লেখাপড়া জানা বেকার ছেলে মেয়ে কাজ পেলো, অনেক মানে তোমার বুদ্ধি যেটা দরকার সিরিয়াল করতে গেলে, বুদ্ধিমান ছেলেমেয়েরা কাজ পেলো, যারা অভিনয়টাকে অভিনয় ভেবে আসছে, তারা পুরনো সিরিয়াল না সিনেমা দেখছে, বাংলাই বলো, কি যেন বলে, হিন্দি বলো, ইংলিশ বলো, অনেক ছবি দেখে টেকে তারা আসছে, তারা অভিনয়টাকে ভালো করে করার চেষ্টা করছে। এই রকম একটা জায়গার সময় আমি এসেছি, যখন সবাই মিলে একটা জিনিস তুলে ধরার চেষ্টা করছে। এইবার হলো কি, এই যে একটা জায়গায় উঠে গেল, তখন সবাই ভাবলো হ্যাঁ আমরাই তো রাজা হয়ে গেছি, আমরাই যা করবো তাই করব। আমি অনেককে বলতে শুনেছি, ধরো কেউ যদি বলে আমাকে যে কালকে পারটা না তোমার একটু মনে হলো তুমি আরেকটু যদি গভীরভাবে করতে হবে, আমি বলবো তাই? এ মা, এত আফসোস হয় না তখন? কিংবা আজকে ধরো খুব তাড়া আছে, একটা পার্ট আমি বলে চলে গেলাম, এই যে গাড়িতে উঠে বাড়িতে যাই, আমি এ বাবা এই কথাটা তো এইভাবে বলতে পারতাম। সত্যি বলছি, আমার এখনও এরকম কষ্ট হয়। কিন্তু আমি আজ থেকে 20 বছর আগে আমি এমন লোককে দেখেছি, যে নায়ক তখন আমাদেরই সমসাময়িক, হয়তো 1-2 বছরের ছোট, তাকে কেউ একটা কিছু বলতে পারে, সে নিজেকে একটু উত্তুঙ্গ টুত্তুঙ্গ টাইপের ভাবে। তাকে বলেছে যে ওই চরিত্রটা না তোমার, চরিত্র নিয়ে কোনো কথা বলবে না, পার্ট নিয়ে আমার সঙ্গে কথা বলবে না। কেন পার্ট নিয়ে কথা বলবে না কেন? হেমন্ত মুখার্জিকে আমি শেষের দিকেও দেখেছি ইয়েতে বলতে যে প্রতিদিন ঘুম থেকে উঠে ভয় লাগে, ঠিক গাইলাম তো, দর্শক শ্রোতারা নেবে তো? এই যে ভয়টা যদি আমাদের ভেতরে না থাকে, তাহলে আমি তো ব্যাস, তাদের আমি দেখছি এখন, তাদের যেখানে যে উচ্চতায় পৌঁছাবার কথা ছিল মোটেই পৌঁছয়নি, টিকে আছে, টিকে থাকার মতোই টিকে আছে, যে আমি আছি এরকম একটা ব্যাপার। আরও অনেক বন্ধু বান্ধব আছে, তাদের পরিচালনা করার রেটে একটা পারদিস ভাই এরমভাবেই আছে। কিন্তু সত্যি যদি তখন ওই কথাগুলো শুনতো, তাহলে কিন্তু অনেক উঁচুতে উঠতে পারতো। তার মানে আপনি বলছেন যে ওভার কনফিডেন্স কোথাও এসে হ্যাঁ, গেছিল। সেখান থেকেই ধসটা নেমেছে সবার মধ্যে। কিন্তু পরিচালকরা হয়ে গেল, তারপরে আমি এখনও পরিচালকদের ঠিক সবাইকে দোষী ভাবতে পারি না, কারণ কয়েকজন পরিচালক খুব ভালো পেয়েছি। সবার নাম বলতে গেলে এখন যদি 2-1 নাম বাদ যায়, তখন ভাবে তনিমা বললো না, আমি নামগুলো বলবো না, কিন্তু আমরা তাদের সঙ্গে কাজ করেছি, খুব ভালো করে কাজ করেছি। তখন ছিল কি, পরিচালকদের একটা ছিল যে এই চরিত্রটাই ওকে নেব, কিংবা আমি ডায়লগটা এইভাবে বলছি, তুমি এইভাবে বলো। আর প্রডিউসাররা আসতো ভেতরে, তারা কার সঙ্গে কী করতো আমার জেনে দরকার নেই, প্রডিউসাররা কিন্তু আসতো, আমাদের সবার সঙ্গে গল্প করতো, আমরা আড্ডা মারতাম, হ্যাঁ, তো দেখতো, দেখে চলে যেত। একটা আড্ডার জায়গা ছিল আমাদের, কাজের জায়গা। কিন্তু কাজ যখন করতাম তখন সবাই মন প্রাণ দিয়ে কাজ করতাম। আস্তে আস্তে সব জিনিসটা না কীরকম চোখের সামনে ধসলো, তো তাই জন্যে। আর আমি যেহেতু থেকে গেলাম, আমি ঠিক ধস নামাটা একদিনে দেখতে পাইনি, আমার চোখের সামনে আস্তে 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 এখন বুঝতে পারছি যে শেষ পাথরটায় আটকে আছি আমরা। এবং
সারা পৃথিবীতেই আমরা পৃথিবীর দিকে যদি তাকাই, সব জায়গাতেই কিন্তু মানুষের নৈতিক অধঃপতন খানিকটা হলেও হয়েছে। সেটারও একটা ছাপ হয়তো পড়ে, শুধুমাত্র এই ইন্ডাস্ট্রি বলে না নয়, না, সব এই ইন্ডাস্ট্রি সব জায়গাতেই দেখা জায়গাতেই হয়েছে, যাচ্ছে। সব জায়গায় দেখা যাচ্ছে। আমাদেরটা রঙিন ইন্ডাস্ট্রি, কাগজে কলমে বেরোয় বলে পাঁচজন জানতে পারে, সব জায়গায় এই কথা। এই যে মেয়েদের মানে নিচে নেমে যাওয়া, স্বাধীনতার নামেতে তাদের একদম মানে একদম টপকে সব কিছু টপকে পড়ে যাওয়া, এইটা কিন্তু সব জায়গায় আছে। ঘরের বউ থেকে শুরু করে পাড়ার সাধারণ মেয়ে থেকে শুরু করে এ থেকে শুরু করে সব জায়গায়। কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিতে যেহেতু রংচঙে করে সবাই দেখছে, তাই জন্যে আমি অনেক দিন আগে জানি যে হয়তো বাড়ির সামনে একটা অফিস আছে, সেই জানলা দিয়ে ঘরের বৌদি দেখাশোনা করে, এ করে সে করে, তারা গিয়ে চারজনে মিলে, দুটো বউ দুটো এদিককার লোক দীঘাতে কাটিয়ে এলো। তাই এটা তো আমরা এখনও করি, মা সে আবার কি কথা বলবো, কিন্তু এটা আমি বছর 20-25 আগের কথা বলছি, এরকম ঘটনা ঘটেছে। আগে অ্যাকচুয়ালি সবকিছু হতো, তখন একটু রাগ ঢাক ছিল, আস্তে আস্তে সেই ঢাকনাটা কোথাও সরে যাচ্ছে। রাগ ঢাক ব্যাপারটা চলে গেছে। আর আরেকটা জিনিস আমি জানতে চাইবো দিদি, মানে এটা অনেকে বলেন আমাদের এখানে যখন আসেন, যে আগে যারা অভিনয় করতে আসতেন তাদের অভিনয় দেখে নেওয়া হতো, এখন সোশ্যাল মিডিয়া ফলোয়ার দেখে নেওয়া হয়। এটা হ্যাঁ, আপনি এটা ফেস শুনি। করেছেন? আমাকে ফেস করতে হয়নি, কিন্তু এটা আমি শুনি সব সময় যে তোমার কত ফলোয়ার আছে। আমার তো কিছুই নেই, তা ফলোয়ার থাকবে কি, আমি তো ইয়েতে ছাড়িই না কিছু। আর এখন যদি আমাকে ফলোয়ার নিয়ে কেউ প্রশ্ন করে, আমি তো মানে কী উত্তর দেবো, আমি তাকে জিজ্ঞেস করবো ফলোয়ার কি। তো যাই হোক, আবার শুনলাম ফলোয়ার নাকি কেনা বেচা করা যায়, মানে কি কি নিয়ে থাকবো বলো দেখিনি। না, এখন যাচ্ছে কোনো না কোনো একটা দিকে তো চলেই যাচ্ছে। যারা যারা ধরুন আসছে এখানে, আমাদের এখানে গেস্টরা ইন্ডাস্ট্রি থেকে, তারা সবাই বলছেন যে খারাপ লাগে, মানে এত ভালো একটা কিছু তৈরি হয়েছিল সেটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। খুব ভালো একটা জায়গায় চলে গেছিল, কিন্তু কত মানুষ কাজ করে খেতে পারতো। তারপরে গেল হচ্ছে প্রথমে শরীর নিয়ে, মানে স্বাস্থ্য নিয়ে আর কি, রাত জেগে কাজ করা, যেগুলোর কোনো মানেই হয় না, ওরকমভাবে কাজ করার কোনো মানেই হয় না। আমি দূরে ইয়েতে ফাংশন করতে গেছিলাম এক জায়গায়, বর্ধমানের ওইদিকে। একটা লোক দেখি ধুকতে ধুকতে এসে, দিদি চিনতে পারছো? আমি তো যথারীতি চিনতে পারিনি। তারপরে আমি বললাম কি, ঠিক বুঝতে পারছি না কে যেন কে যেন। ও যে আমি লাইট ধরতাম। তোমার এরকম অবস্থা হলো কী করে? বললো ওই হোল নাইট কাজ করেছি, দিনের পর দিন কাজ করেছি, প্রচুর টাকা কামিয়েছি, প্রচুর টাকা। তারপরে এখন একদম এসে গেছি হচ্ছে তোমার ইয়েতে, অসুস্থ হয়ে গেছে। মানে শরীরে আর কিচ্ছু নেই, এবং সেই টাকাও শেষ হয়ে গেছে। সে বাড়িতে এসে এখন চাষবাসও করতে পারছে না, সে এখন মরার জন্য অপেক্ষা করছে, এইরকম অবস্থা। তা এই যে লোভ, যে মানুষটা লোভ করেছিল সে নিজেও কিন্তু কিছুদিন পরে হুইল চেয়ারে বসে ওপরে চলে গেল। মানে চেয়ার শুদ্ধ নয়, চেয়ারটা রেখে গেছে, কিন্তু কথা হচ্ছে যে চলে গেছে। এবার তার পেছনে ফলো করতে করতে যে কতজন চলে গেল সেটা বুঝলো না। কেন হঠাৎ, কেন আমরা এক আধটা সিন থাকে রাত জেগে করা যায়, এক একজনদের থাকেই রাত জাগার নেশা, আজকে নাইট, যেন কি অদ্ভুত একটা ব্যাপার, আজকে নাইট, সব ঘুরে বেড়াচ্ছে, নে নাইট কর, তারপরে ফ্লাইট উড়ে গেল। দিদি, কিছুদিন আগেই আমরা আমাদের প্রিয় একজন অভিনেতাকে হারিয়েছি, এবং সেখানে একটা প্রশ্ন উঠল যে কলাকুশলীদের নিরাপত্তা নিয়ে খুব একটা ভাবা হয় না, এটা কি সত্যি? আসলে আমাদের ইন্ডাস্ট্রিতে না, যতক্ষণ না একটা অ্যাক্সিডেন্ট হবে ততক্ষণ এইসব নিয়ে কেউ মুখও খোলে না, ভাবেও না। আমার মনে হয় ভাবেও না। কারণ এখন দেখছি যে সবাই বলছে কোনো ডাক্তার কি ছিল না, কোনো এই কি ছিল না, কই আমরা সত্যি কোনোদিন ভাবিনি তো আমাদের জন্য একজন ডাক্তার থাকবে কেউ। কাজ করে যাই, কাজ করে যাই। যেমন ধরো, যখন ফোনটা আসে, আমি আমার দিক থেকে বলছি, আমি জিজ্ঞেস করি যে ফ্লোরটা এসি, মেকআপ রুমটা এসি, আমি কারণ ভীষণ গরম আমার, আমি ওইটা না পেলে করতে পারি না। হ্যাঁ শুনলাম, হ্যাঁ গিয়েও দেখলাম যে ফ্লোর এসি, ঘরও এসি, কিন্তু দিনের পর দিন রোদ্দুরে মাথা ফাটিয়ে দিয়ে রাস্তার মাঝখানে শুটিং হচ্ছে, মাঠের মাঝখানে শুটিং হচ্ছে। মানে এটা আমার এসিতে থেকে কি হবে বলো তো? তারপর আমরা ঘরের ভেতরে এসে সে চোখ দিয়ে জল পড়ছে, এ দিয়ে জল পড়ছে, ওরে বাবা রে, ওরে মারে করছি। তো এসির ঘরগুলো পড়ে আছে, আমরা কাজ করছি ওরকমভাবে। এটা দিনের পর দিন হয়। 4 দিন হয়তো এসি ঘরে করলাম, ঠিক 2 দিন চলে গেলাম বাইরে। তো সেখানে তো সত্যি কোনো ডাক্তার থাকে না। আজকে আমি ভাবছি যে এই যে আমার এত বয়স হয়েছে, 2-4 দিন আগেই একটা কাজ করলাম, 3 তলার ওপরে উঠছি সিঁড়ি দিয়ে, সেখানে গিয়ে কাজটা করছি, তার উপরেই ছাদ, বীভৎস ব্যাপার একখানা। কিরম না জিভ ফিভ জড়িয়ে, ওকে চিনতে পারছে না। আর ভীষণ একটা প্রবণতা আমারও,
আমি সুস্থ আছি এটা প্রমাণ করা, কারণ কাল থেকে আমি কাজটা পাবো না। কিছুই না, টুক করে বসিয়ে দেবে। এইটা এই সিনেমা নয় যে আমাকে দিয়েই শেষ করতে হবে। ঘরে ঢুকলাম জল খেতে, আর সে বেরোলোই না জল খেয়ে। কত ঘটনা ঘটে গেল, জল খেয়ে আর বেরোলো না। তো এরকম এরকম আমার সাথেও হয়েছে, যে এক গ্লাস জল আনতে গিয়ে যে মহিলা কোথায় চলে গেল ভগবান জানে। 12 মাস পরে বেরোলাম আমি। তো তাকে বসিয়ে দেওয়া হলো। হ্যাঁ, তাকে বসিয়ে দেওয়া হলো। নানান জায়গা থেকে বসায়। এগুলো ধরো ছোট্ট ইন্ডাস্ট্রি, এর কথা এ জানে, ওর কথা ও জানে, সবাই সবাইকে বলে দেয়। আর মোটামুটি আমার সঙ্গে যেহেতু সকলের ভালো সম্পর্ক আছে, এই টেকনিশিয়ানসদের কথা বেশি করে বলছি, তারা না আমাকে বলে দেয়, দিদি জানো তো এই হয়েছে। কি হয়েছে না, আমার সামনে সে ইয়েতে দাঁড়াতে পারছে না, ক্যামেরার সামনে দাঁড়াতে পারছে না। আমিও তো খুব খারাপ, মানে কখন কিভাবে ডেলিভারি দেবো আমি জানি না। তো এরমভাবে ডেলিভারিটা দিয়েছি, সে আর নিতে পারেনি। সে তো একরকমভাবেই মুখস্থ করে এসছে। তার সঙ্গে প্রেম চলছিল হয়তো লেখিকার, সে বলে দিল যে ওকে আর নিও না, লেখিকা বন্ধ করে দিল। তার আগে 2 দিন আগেই আমাকে লেখিকা পড়ে গেল, আপনাকে যে আমার লেখায় কাজ করাতে পারছি আমি, মানে কি বলবো দিদি আমাদের যে ভেতরে কি হচ্ছে। তারপরে তখন দেখছি আসছে না, এই কথাগুলো শুনিনি। 2 সপ্তাহ 3 সপ্তাহ আসছে না, আমি ফোন করলাম, হ্যাঁ গো কী হয়েছে, এখনও আপনার চরিত্রটা আসবে না। আরে ঠক করে পাল্টি খেয়ে যায়। আমি তো বলতে পারলাম না, দূর তোর চরিত্রে আমি কাজ করবো না। এই ভদ্র করে জন্মানোর এই একটা মহা মুশকিল, জানো তো। যখন তখন গালাগাল, জিভের ডগায় কিন্তু গালাগাল এসে যায়, কিন্তু বের করতে পারি না, এই একটা প্রবলেম। এ ধরনের ঘটনা মনে হয় অনেকের সঙ্গেই ঘটে, অনেকের অনেকের সঙ্গে সাথে আমি শুনতে আমারটা পাই। বলছি, সবাই চেপে যায়, ভয়তে বলে না, নানান ধরনের ব্যাপার আছে। হ্যাঁ, প্রচুর অভিনেতা, ভালো ভালো অভিনেতাদের আমরা দেখছি ব্যান করা হয়েছিল কতদিনের জন্য। অনেকে অনেকে অনেকে, কার কথা বলবো, বুঝতে পারি না আমরা। হঠাৎ মনে পড়ে, আরে ওকে তো দেখা যাচ্ছে না। সবাই তো সবার খবর রাখি না, এরকমই হয়। একটা ছোট গল্প নিয়ে, আমারই একটা ছোট, এইটা এই খারাপের মধ্যেও একটা ভালো কথা বলি, যে আমার বড় সিরিয়ালটা, এই সিনেমাটা তো পথের শেষ কোথায় সেই উত্তর আমেরিকা থেকে প্রাইজ নিয়ে এলো, আমি বিক্রি হয়ে গেলাম, ঠিক আছে। আপনাকে বাড়ি বেচতে হয়েছিল? তুই জানলে কি করে? মানে আমি এগুলো দেখছি পরে না। শোনা গেছে আর কি, পরে আমি বলেছি যখন আবার দাঁত বের করে হাসতে শুরু করেছি তখন বলেছি। আমি তখনও কিন্তু হেসে গেছি, কেউ যার জন্যে বোঝেনি কি হয়েছে। কিন্তু আমি এই যে এখন কথা বলতে পারছি, আমি তো দেনাটা শোধ করতে পেরেছি বলে কথা বলতে পারছি। তারপরে আমি আবার মাথা গোঁজার ঠাঁইও করে নিয়েছি। তো তারপরে স্বভাব যায় না বলে আবার গল্পগুলো লিখলাম যখন, তার থেকে একটা ছোট গল্প বের করে আমি আর দেবদূত একটা ছবি করলাম। সবই আমারই পয়সায়, আমি ভীষণ বড় লোক তো, জানো তো। তো যাই হোক, এবার আমি আর দেবদূত করলাম সিনেমাটা, দেখলাম বেশ ভালো হয়েছে, গল্পটা ভালো লাগছে। আমি না যখন দেখি তখন নিজের ছবি হিসেবে দেখি না, পরের চোখ দিয়ে দেখি আর কি। তারপরে ছোট্ট একটা 2 মিনিটের ইয়ে ছেড়েছে, ওটা 29 মিনিটের ছিল, 30 মিনিটের ছিল, তারপরে কেটে 29 করা হলো। তো 2 মিনিটের একটা ইয়ে ছাড়া হয়েছিল চারিদিকে। এবার একটি ছেলে আমাকে ফোন করে বলল যে এরকম ছেড়েছেন আপনি, আমি পেয়েছি, ওর কার কাছ থেকে এসেছে, তো ইয়ে করবো, এটা পাঠাবো বাইরে বাইরে। আমার এই সমস্ত জানা নেই, আর বাইরে পাঠাতে গেলে কিন্তু যদি টাকা লাগে আমি দিতে পারবো না, কারণ আমি একদম তস্য ভিখিরি এখন, তার মধ্যে এটা করেছি। তখন বললো না না টাকা লাগে না দিদি, খুব 200-300 করে লাগে। হ্যাঁ ঠিক আছে পাঠাও। তো ওরকম 200-300-500 1500 একটা দিলাম। তখন আমি দিয়েছি। হঠাৎ দেখি 13টা জায়গায় পাঠিয়েছে, বিদেশি। মানে আমাদের ভারতে তো কটা আছেই, তা বাদে বিদেশি। আরে 13টা জায়গা থেকে 11টা জায়গার আমি প্রাইজ পেয়েছি, ফার্স্ট প্রাইজ। কোনোটায় গল্প, কোনোটায় অভিনয়। বললাম যা বাবা। এই তখন আবার নেশা লেগে যায় যে আরেকটা ছবি করব, কিন্তু ওটি একদম নেই। আর আমি কোনো দিন কোনো লোক পাই না হেন যে তুমি করো, আমি আছি, আমি দেব। না, ভালো কাজের পেছনে টাকা দেওয়ার না, মানুষ এখন আর নেই। কেউ নেই। খালি ওরা বলে যে এটা থেকে কি পাবো। সত্যি কথা বলতে গেলে এটা থেকে কিছুই পাওয়া যায় না, মানে টাকা ফেরত তো পাওয়া যায় না। করি এখনও একটা গল্প আমি ধরে রেখে দিয়েছি আমারই, যে যদি আরেকবার মাসে 15-20 দিন কাজ পাই, আরেকটা না পাবো, কিন্তু মনে হয় না আর কাজ পাবো। না না, নিশ্চয়ই পাবেন, কেননা আমাদের মতো অসংখ্য মানুষ আছেন যারা আপনার কাজ পছন্দ করেন, আপনাকে তোমরা পছন্দ করলে ভালোবাসেন। কি হবে, যারা কাজ দেবার তারা তো পছন্দ করে না, তারা পছন্দ না করলে কি করে হবে। না, তাও আশা তো রাখতেই হবে। হ্যাঁ ওই চাষা।
না না দিদি, আমি জানি আপনি আপনার হাসির মধ্যেও যে কথাগুলো উঠে আসছে তাতে বোঝা যায়, ফিল করা যায় হ্যাঁ যে কি সত্যি, থাকে। আরেকবার যদি একটু টাকা পেতাম আমি, একটা ভীষণ সাংঘাতিক একটা গল্প আছে, যে বছর বেরিয়েছিল গল্পটা, সেটা মানে আমাকে প্রচুর লোক ফোন করেছিল যে এরকম একটা মানসিকতা এলো কি করে এরকম গল্প লেখার। সেই গল্পটা কোত্থেকে লিখেছিলাম জানো? আমরা একটা কোনো অনুষ্ঠানে বসেছিলাম, বসে আমরা কথা বলছি, মানে কোনো একটা টিভির ইয়েতে আর কি, অনেকে মিলে, যেমন পয়লা বৈশাখ টয়লা বৈশাখ হ্যাঁ হয়। হ্যাঁ আমার পাশে যে ভদ্রমহিলা বসছিল তার কাছে একটা ফোন এলো। উনি বোধহয় কবিতা টবিতা পড়েন এরকম কিছু, ঠিক মনে পড়ছে না কে। ফোন এলো, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তুমি নাও, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। কোনো একজন ভদ্রমহিলার অসুস্থতার খবর, তার কথাতে বুঝতে পারলাম হসপিটালে দিতে হবে। এখন পাশের মানুষরা যখন হসপিটালের কথা বলছে, এটা তো একটা ভদ্রতা এবং আমাদের একটা ইয়েই থাকে যে কার কী হয়েছে গো জিজ্ঞেস করলাম। তখন বলছে, আরে বলো না, আমাদের বাড়িতে একজন কাজ করতো, আমাদের ছোটোবেলা থেকে তাকেই আমরা মানে তার হাতেই মানুষ হয়েছি, তারপরে চলে গেছিলো এ করেছে, তো এখন তার ভাইপো এসে আমাদের বাড়িতে আবার দিয়ে গেছে বাবার কাছে, যে এটা তাকে দাও তাকে। এখন বাবা তাকে খুব ইয়ে করছে যে কোথায় কোন হসপিটালে দেবে, কোন ইয়ে করবে, সেই জন্য আমাদের এইখান থেকে আমার মাথায় একটা প্লট এসে গেল। আমি শুনলাম, সে যদি এখন টিভিটা দেখে ভাবে কী কেলেঙ্কারি করেছি আমি। এবার আমার শুনে মনে হলো যে ৩০-৩৫ বছর আগে যদি কোনো ভদ্রমহিলার সঙ্গে সম্পর্ক চুকে যায়, কোনো মহিলার সঙ্গে কাজের, তো ৩০-৩৫ বছর আগে এর বাবা ছিল কম বয়সী, ওই মহিলা ছিল কম বয়সী, আর এরকম ঘটনা তো প্রচুর শুনি। সেইখান থেকে একটা সাংঘাতিক গল্প লিখে ফেললাম। মানে সাংঘাতিক তো সাংঘাতিকই, কারণ এই ভদ্রলোক এখন হাই ফাই একজন ভদ্রলোক, চারিদিকে তার ভীষণ সুনাম এসে। তো সেইটার থেকে একটা গল্প লেখা, সেটা আমি মিঠুনদার সঙ্গে ছবি করছিলাম যখন, তখন আমি বললাম যে মিঠুনদা এরকম একটা গল্প আছে। হ্যাঁ তুই এইটা ছোটো ছবি করবি কেন? আমি বললাম যে ছোটো ছবি করবো কেন, মানে আমার তো ইয়ে নেই, টাকা নেই তো, আমার ইচ্ছা আপনি যদি পাঠটা করেন। না তুই বড়ো প্রডিউসার ধর, আমার যে ধরা যায় না, আমার ল্যাটা মাছ ধরছি, আর বড়ো প্রডিউসার ধরে আলাম আচ্ছা ঠিক আছে। আমি বুঝতে পারলাম যে হবে না, না ছোটো করবি না, ওই করবো এটা ছোটো করবি না, ছোটো ছবি হবে না, বড়ো ছবি। হ্যাঁ ঠিক আছে তোলা থাক, একবার বাড়ি গাড়ি বেচেছি, আবার কি বেচবো, দরকার নেই। না, আশা করি হয়তো ভালো কেউ একজন আসবেন, কোনো প্রডিউসার। আমার মনে হয় আমি 15-20 দিনের কাজ পেলেই আমি, মানে 2-3 মাস যদি কাজ করি আমি ছবিটা নিজেই করে করে দেবো। ফেলবেন। হ্যাঁ হ্যাঁ। কেউ গালাগাল দেবার থাকে না না, মানে আমাকে কেউ বলতে পারবে না এই সিনটা এরমভাবে করো কি ওইটা করো, ওই ওই নিজের থেকে করলে না ওই একটা স্বাধীনতা পাওয়া যায়, যে আমি আমার মতো গালাগাল খেলে আমি খাবো, প্রশংসিত হলে আমি প্রশংসিত হব, ব্যাস এইটা আমার নিজের একটা ব্যাপার নিজের আছে। কাজে স্বাধীনতাটা থাকে, একদম স্বাধীনতাটা একদম থাকে। শান্তিও থাকে। দিদি, আপনি যে এই লেখালেখিগুলো করছেন, আজকে আমাদের অফ ক্যামেরা যা যা গল্প হচ্ছিল, আমি আপনাকে সিরিয়াসলি বলবো পারলে সেগুলো লিখুন। মানে সুপারহিট একটা বই পাবো আমরা, তাহলে সুপারহিট বই পাবো। হ্যাঁ গো, আমার না কিরকম একটা পিকুলিয়ার ব্যাপার আছে, এই যে আমাকে বলে রেখেছে 2 জায়গা থেকে পুজোর সংখ্যায় 2টো বড় গল্প দিতে, আর বই মেলাতে ওই ছোট গল্পের সংস্করণ দিতে, তো সংকলন দিতে আর কি। তো আমি তখন আমি ভাবছি যে দেরি তো আছে, এখন সেই ছোটবেলার অভ্যেস, স্কুলে শেষ ছুটি মুহূর্তে পড়তো পড়বো পরীক্ষার আগে। যখন স্কুল খোলার আর কদিন বাকি, তখন হুমড়ি খেয়ে পড়ে বাড়ির কাজটা করতাম, সেই জিনিস এখনো রয়ে গেছে আমার, যে আমি লিখ বলি। আর ঘরে ধরো কিছুই করছি না, মেয়ে 2বার ডাকলো, সে আমার কি বিরক্তি, উফ একটু লিখবো আছে, কোথায় ধরেছে, ধরতেও পারে তারা, কোথায় কি লিখেছো দেখি, আর লিখিনি, মনে মনে তো ভাবছিলাম যে বারবার ডাকলে এগুলো কেটে যায়, কিন্তু যখন লিখবো তখন আমার আর কোনো ইয়ে থাকে না, আমি এক নাগাড়ে লিখে যাই, কিন্তু দাঁড়িয়ে কী যেন বানান ভুল টানান ভুল হ্যান ত্যান নিয়ে লিখি না। এবার আমাকে একজন বড় লোক, আমার থেকে অনেক 10-12 বছর বড়, বললো যে আপনি যদি আমার থেকে ছোট না হতেন আমি আপনার পায়ে হাত দিয়ে নমস্কার করতাম, গড় 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 করে লিখে চলেছি। মানে সব ব্যাপারে একটা পিকুলিয়ার জিনিস আমি পৃথিবীতে এসেছি আর কি, ভগবান ভালোই ট্যালেন্ট দিয়ে পাঠিয়েছেন। কিন্তু কাজে লাগাতে পারছি না। না দিদি, আমি আশা করব যে আমরা আবারও আপনাকে অনেক ভালোভাবে দেখতে পারবো টিভির পর্দায়, বড় পর্দায়, আর আপনার খুব ভালো ভালো লেখাও পড়তে পারবো। আমাকে অনেকে বলছে এবার লেখাটা নিয়ে থাকো, আমারও তাই ইচ্ছে, কারণ যেভাবে কাজ বন্টন হচ্ছে আমার মনে হয় না আমি সেরকমভাবে কিছু কাজ পাবো। আর
হ্যাঁ, রে কখনো হাঁটুতে ব্যথা, কখনো মাথায় ব্যথা, রাগেতে সব ব্যথা, কখনো মনে হয় মারি ছুঁড়ে একেবারে। কি দরকার, কোথায় কি অ্যাক্সিডেন্ট ঘটিয়ে দেবো, কাকে মেরে দেবো। তার থেকে ওই খুব একটু ইচ্ছে করছে যে একটুখানি বাইরে কোথাও ঘুরি, মানে কিছু কিছুটা দিন অন্তত একটু বাইরে বাইরে কোথাও ঘুরে মনটা একটু অন্যরকম করে এসে তারপরে আবার একটুখানি বসি, দেখি কি হয়। সবই ওই মন উড়ু পায়ে শিকল বাঁধা, সেই রকমই অবস্থা। টাকা না পেলে কিচ্ছু হবে না। না, আশা করব আপনার এই প্রবলেমগুলো সলভ হোক। ভীষণ ভালো লাগলো দিদি, সত্যি কথা বলছি। মানে অন ক্যামেরা অফ ক্যামেরা পুরো সময়টা এত জমজমাট ছিল, জাস্ট কোনো কথা হবে না। কেন যে শাশুড়ি পছন্দ করতো না কে জানে। এটা কিন্তু আমারও প্রশ্ন। খুব ভালো থাকবেন দিদি, ভীষণ ভালো থাকবেন। থ্যাংক ইউ তোমরাও সো ভালো থেকো, মাচ। খুব ভালো লাগলো আমার আড্ডাটা এসে। থ্যাংক ইউ।